সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার সাথে যুক্ত হয়েছ। তোমাদের সবাইকে অগ্রিম ফাগুনের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। জাকিরস বিসিএস স্পেশালের পক্ষ থেকে আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই বিশেষ বাংলা কোর্সে, ব্যাকরণ কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করছি, ব্যাকরণের ক্লাসে আছি, তাই না? আমরা সমাসের আলোচনায় আছি আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইশতিয়াক জাহান, সেই লাগছে স্যার। হ্যাঁ, ধন্যবাদ ইশতিয়াক। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, ভালো আছি। সুখদেব গোস্বামী, নাইস পাঞ্জাবি স্যার, থ্যাংক ইউ সুখদেব। সবার জন্য শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবার সালামের উত্তর একসাথে নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হারুনা রশিদ, জিয়াউদ্দিন, আল মামুন, আবু তালেব, আব্দুর রহিম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আমরা ক্লাস শুরু করছি। আপনাদের শুভেচ্ছা আমি নিলাম, অভিনন্দন নিলাম। আচ্ছা, যদিও আমাকে খুব ভালো লাগছে না, তাই না? আপনারা ইয়ং মানুষ, আপনাদেরকে ভালো লাগবে। আমি তো বুড়া মানুষের ভালো মন্দ নাই, তারপরেও সবাই বলছেন আমাকে সুন্দর লাগছে, এই জন্য আবারও ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আচ্ছা, আমি কমেন্ট সব দেখবো না, তবে দু একটি না দেখলে আসলে অনেক সময় হয় না। আচ্ছা, ধন্যবাদ। চখাম লাগছে স্যার, থ্যাংক ইউ। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা, সবাইকে ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা। সবার জীবনে ফাল্গুন নেমে আসুক, ঠিক আছে? আপনাদের জীবন এই বছরটি ফুলে ফসলে ভরে উঠুক। আপনাদের জীবনের যে অপুষ্পক জীবন, সেটি যেন পুষ্পে পুষ্পে ভরে ওঠে, এই শুভকামনা রাখছি, তাই না? আপনি নিজে ফলবান হয়ে ওঠেন, ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠেন, এই কামনা, এই শুভকামনা রাখছি সবার জন্য। তো আমি, আপনারা জানেন যে আমাদের অনেকেই যেটা করেন যে এখানে কিছু কমেন্টস করেন, সে কমেন্টস গুলি সবসময় উত্তর দেয় না, তবে আমি চেষ্টা করি সেগুলো একটু কালেকশন করে পরে উত্তর দেওয়ার। তো কিছু প্রশ্ন আমি পেয়েছি, যারা অনেকে আমাদের ইয়েতেও দেন, কিন্তু সেগুলো তো সবকিছু অ্যাপ্রুভ করা হয় না। অনেকে কমেন্টস করলে অ্যাপ্রুভ হয় না, সেগুলো আমি একটু দেখে দেখে সেগুলো একটু প্রশ্ন উত্তর আকারে একটু দিচ্ছি, অল্প একটু সময়। মিঠুন দেবনাথ, জি আপনারা কমেন্টস আপাতত করবেন না, জি আচ্ছা, আপাতত এখন কমেন্টস করবেন না, থ্যাংক ইউ। জি, আমি ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আমি অল্প কিছু প্রশ্নের উত্তর আপনাদের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, আপনারা যেগুলো করেছেন আমরা অ্যাপ্রুভ করে নিব, উত্তর দিতে পারিনি। তার মধ্যে একজনের প্রশ্ন, মিঠুন দেবনাথ, মিঠুন দেবনাথ, একটু খেয়াল করবেন, একজনের প্রশ্ন হলে সবাই খেয়াল করবেন, যদি আপনাদেরও কনফিউশন দূর হয়। রাখিয়া থেকে রক্ষা, রাখিয়া থেকে কি রক্ষা, অপিনিহিতি কেন হলো? মিঠুন দেবনাথ, অপিনিহিতি কেন হলো? ব্যাখ্যা তো ভাই আপনার কাছে আছে, আমি করে দিয়েছি, আপনি তো বোঝার চেষ্টা করেন না, ঝামেলা চেষ্টা করবেন। এই যে ইকারটা ক্ষয়ের পরে, এই ইকারটা ক্ষয়ের কি পরে ছিল, কোথায় চলে এসছে? ক্ষয়ের আগে। আমি বলেছিলাম যে ইকার যদি পিছন থেকে আগে চলে আসে তার নাম অপিনিহিতি ভাই। এই যে ইকার, এটা ক্ষয়ের পরে, রাখি পরে, কিন্তু হয়ে গেল কি আগে। ইকার যদি পিছন থেকে আগে আসে তার নাম তো অপিনিহিতি। আপনি কেন বোঝেন না? আমি তো লিখে দিয়েছি অপিনিহিতি কি। পরের ইকার যদি আগে আসে তাহলে কেন হলো, এই প্রশ্ন কেন করলেন? তার মানে আপনি ক্লাস বোঝেননি, অথবা ক্লাস ভালো মতো ফলো করেন না। প্রয়োজন একাধিকবার দেখবেন, একাধিকবার নোট মেলাবেন, একাধিকবার ক্লাস দেখবেন। আচ্ছা,
বস্তি থেকে বস্তি, বসতি। দেখেন এটা হলো বসতি, মিঠুন দেবনাথ আপনাকে বলছি, সবাইকে বলছি বসতি। এখানে হর্ষ নাই, এখানে হর্ষ। তো এই ছোটখাটো বিষয়গুলো বুঝতে হবে ভাই, যদি না বুঝেন তাহলে সারা জীবন প্রবলেমে থাকবেন। এই শয়ে অ আছে, এই শয়ে কি আছে? অ আছে। হর্ষ দেওয়া হলো মানে অ লোপ হয়ে গেল। স এখানে অ স, আর এইখানে শয়ে হর্ষ মানে অ লোপ, তাহলে এটার নাম কি? সরলোপ। আমি বলি সরলোপ কেমনে হলো স্যার? তো কেমনে হলো বুঝেছেন? এমনে হলো, অর্থাৎ এখানে অ ছিল, হর্ষ দিলে অটা লোপ পেয়ে গেল। এইখানে ছিল চলো, আর এটা হলো কি? চল। তাহলে এখানে লয়ের সাথে অ ছিল, এখানে অ লোপ পেল, তাহলে কেমনে হলো? সরলোপ। তাহলে কেমনে হলো বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা। তর্ক থেকে তক্ক, পরাগত নয় রকার লোপ কেন হলো স্যার? রকার লোপ হয়নি, এটি পরাগত সমীভবনই হয়েছে। তর্ক থেকে তক্ক, এটি রকার লোপ নয়, পরাগত সমীভবন, কারণ রয় এবং ক দুটো কয় কয় হয়েছে। আপনি কোথায় পেয়েছেন এটি রকার লোপ আমি জানি না। আর যদি এখন একটা বিকল্প হলো, যদি কোথাও সমীভবন না থাকে তাহলে রকার লোপ দেওয়া যেতেও পারে, কারণ রটা কি ছিল, লোপ পেয়েছে নাই, যদিও রয়ের পরিবর্তে কয় এসেছে। এটি মূলত সমীভবন, মূলত কি দুটি রকম বলে, একটা সমীভবন, পরাগত সমীভবন। তবে সমীভবন যদি কোনো অপশনে না থাকে তাহলে হালকা ভাবে, দুর্বল ভাবে একটু রকার লোপ বলা যেতেও পারে, না বলাই বেশি ভালো। আচ্ছা, পোক্ত থেকে পোক্ত শব্দটি হলো, বলেছেন পোক্ত, সেখান থেকে আপনি বললেন কি পোক্ত, এটি আপনি লিখেছেন, আপনি দেখবেন। আপনি এটা আমাদের ইয়েতে দিয়েছেন, যদিও এগুলো অ্যাপ্রুভ হয়নি, বিধায় থেকে গেছে, প্রশ্নের উত্তর আকারে আসেনি। দেখেন তয় হস, যে ঘটনাটা একটু বোঝালাম একই জিনিস, পোক্ত তয় হস, আর এখানে তয়ের নিচে হর্ষ নাই, মানে এখানে তয় অ নাই আর এখানে তয় অ যুক্ত হয়েছে, তার মানে স্বর বেড়েছে। এখানে তয় হর্ষ দিয়েছেন আপনি, তার মানে তয়ের সাথে অ নাই, ছিল না, কিন্তু এখানে তয় হর্ষ দেননি, তার মানে কি তয়ের সাথে অ যুক্ত করে দিয়েছেন, এইভাবে এটি সরলোপ হবে। আর যদি খ কে খ ক হয়েছে, অল্প প্রাণী ভবনও হয়েছে, এটা অল্প প্রাণী ভবনও হয়েছে, স্বরাগমও হয়েছে। তো স্বরাগম থাকলে স্বরাগম দিবেন, অল্প প্রাণী থাকলে অল্প প্রাণী দিবেন। যদি বলেন স্যার যদি দুটোই থাকে তাহলে স্বরাগম দিবেন, তো অটা এখানে যুক্ত হয়েছে। এরকম আরেকটি শব্দ বলছি, শুনেন। হ্যাঁ, দূর নীলিমা, আমি জানি আজ 30 মাঘ, কিন্তু কালকে তো আপনাদের সাথে আমার ক্লাস নেই। আমি বলেছি ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা। অগ্রিম ঈদের আগের দিন আপনি আমাকে শুভেচ্ছা দেন না? আগের রাতে কি ঈদ হয়? ফাল্গুনের শুভেচ্ছা আমি বলেছি অগ্রিম, আমি জানি আগামীকাল ফাল্গুন। আচ্ছা, তো আমরা আসি, আরেকটি বলেছেন আপনি সন্ধ্যা, সন্ধ্যা থেকে কি সাঁঝ, যেটি এই প্রসঙ্গে বলছি শিক্ষার্থী বন্ধু, আপনি একটু খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন, সবাই ভালো করে মনে রাখবেন। এটি তয় অ ছিল না, অযুক্ত হলো, তো স্বরাগম, কিন্তু খ ছিল মহাপ্রাণ, ক কি অল্প, তাহলে এটা অল্প প্রাণী ভবন বটে। কিছু কিছু শব্দে একাধিক পরিবর্তন করেছে, তাহলে এটি স্বরাগম বলতে পারবে কেউ, কেউ অল্প প্রাণী ভবনও বলতে পারবে। বললে কাউকে আপনি ভুল বলতে পারবেন না, তো আপনাকে অপশন দেখে উত্তর দিতে হবে, অপশনে যা থাকবে সেটাকে উত্তর দিবেন। এখানে সন্ধ্যা থেকে সাঁঝ, এটা কিন্তু আমরা বলেছি নাসিক্য ভবন, কি ভবন বলেছি? নাসিক্য ভবন, অবশ্যই নাসিক্য ভবন, অবশ্যই। তবে যদি নাসিক্য ভবন অপশনে না থাকে তাহলে সরলোপ বলা যাবে। কেমনে বলা যাবে ভাই? এই যে সন্ধ্যা, এই যে আকারটা পিছন থেকে কি হয়েছে, লোপ পেয়েছে, পিছনে একটা আকার ছিল, আকার আছে, এই শব্দের পিছনে আকার ছিল না, এই শব্দের পিছনে কোনো আকার নেই, তাহলে কেউ যদি বলে এটি সরলোপ, এটিও হবে, হতে পারবে। তার মানে এখানে নাসিক্যটা চলনবিন্দু হয়েছে, তাহলে আমরা বলেছি নাসিক্য ভবন, একদম শতভাগ রাইট, অবশ্যই রাইট। কেউ বলতে পারবে না যে এটি ভুল, নাসিক্য ভবন অবশ্যই নাসিক্য ভবন। কিন্তু কেউ যদি বলে যে পিছনে আকার ছিল, লোপ পেয়েছে, তাহলে সরলোপ,
তাহলে আপনি কি তাকে ভুল বলবেন? ভুল বলা যাবে না। তার মানে এই শব্দটা কিন্তু একাধিক রকমের পরিবর্তন। অপশনে নাসিক্য থাকলে নাসিক্য হবন, যদি নাসিক্য না থাকে তাহলে আপনি স্বরলোপ দিবেন। আপনাকে পরিস্থিতি অনুযায়ী উত্তর দিতে হবে। কিছু কিছু জিনিসের মধ্যে একাধিক পরিবর্তন ঘটেছে, সেটা মাথায় রাখবেন। সিচুয়েশন অনুযায়ী আপনাকে উত্তর দিতে হবে, বুঝতে পারলেন? তো ঠিক আছে। আসাদুল্লাহ খান একটা প্রশ্ন করেছেন মহৌষধ থেকে মহৌষধি, এটা আসলে আপনি ভালো করে দেখবেন, 9-10 এর নতুন এডিশনে বইটা দেখবেন। আসাদুল্লাহ খান মহৌষধি, তারপরে আপনি বনৌষধি এরকম একটা শব্দ বলেছেন। নবম দশম শ্রেণী 2021 সালের এডিশনটা একটু দেখবেন, সেখানে দেখলে আপনার ভ্রান্তিটা দূর হবে। আবু সাইদ শাকিল, আবু সাইদ এবং শাকিল খান, সরি আবু সাইদ এবং এবি সাইদ, এবি সাইদ এবং শাকিল খান একটি প্রশ্ন করেছেন, আরো অনেকে করেছেন শব্দটি। আমি অ্যানসারটা দিয়েছি, তবু হয়তো আপনারা পাননি। পৃথ্বীশ, এই শব্দটা আমরা উত্তর দিয়েছিলাম দীর্ঘ যোগ দীর্ঘ। পৃথ্বীশ শব্দটা কি? পৃথ্বী যোগ ইশ। পৃথ্বী শব্দের সন্ধি হচ্ছে পৃথ্বী যোগ ইশ, পৃথ্বী যোগ ইশ। তাহলে কি পৃথ্বী যোগ ইশ যদি হয়, তাহলে এই শব্দের শেষ বর্ণ দীর্ঘই, এর প্রথম বর্ণ দীর্ঘই। প্রথম শব্দের শেষ বর্ণ আর শেষ শব্দের কি প্রথম বর্ণ, মানে দীর্ঘই প্লাস দীর্ঘই। এটা অনেকে প্রশ্ন করেছেন, কেন করেছেন জানি না। অর্থাৎ আমরা সন্ধি নিয়ম বলেছি, প্রথম শব্দের শেষ বর্ণ আর শেষ শব্দের প্রথম বর্ণ। তাহলে পৃথ্বী শব্দের সন্ধি হচ্ছে পৃথ্বী যোগ ইশ। খেলা থেকে হালা, সুলতানা শিরিন, সুলতানা শিরিন একটা প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? শালা থেকে হালা। এই প্রশ্ন অনেকের মনে থাকতে পারে, অবশ্য হয়েছে। তাহলে আমরা এর উত্তর দিয়েছি কি ঘোষী ভবন, ঘোষী ভবন দিয়েছে। ওনার প্রশ্ন হলো স্যার এটি তো অল্প, এটি তো মহা। এর উত্তর আমি একাধিকবার বলেছি। শিরিন আক্তার, আমার ক্লাস একাধিকবার শুনবেন, একাধিকবার, পরে আবার 3-4 বার করে দেখবেন। এর উত্তর একাধিকবার দিয়েছি, কিন্তু আপনি বোঝেননি অথবা বোঝার চেষ্টা করেননি। যখন অঘোষ ঘোষ হবে, অঘোষ যখন ঘোষ হয়ে গেছে, তখন আপনার প্রাণ নিয়ে টানাটানি করার টাইম নাই তো ভাই, দরকার নাই। আমার কথাটি বোঝেননি, ক্লাস একাধিকবার দেখবেন। যখন অঘোষ বর্ণ ঘোষ হয়ে গেছে, যখন অঘোষ ঘোষ হয়েছে, তখন আপনার প্রাণ নিয়ে টানাটানি করার কোনো দরকার নাই, কোনো সুযোগ নাই। প্রাণ নিয়ে টানাটানি করবেন কখন? যখন ঘোষ থেকে ঘোষ, অঘোষ থেকে অঘোষ। যখন ঘোষ থেকে ঘোষী হবে, অঘোষ থেকে অঘোষী হবে, তখন প্রাণ নিয়ে টানাটানি করবেন। যখন অঘোষ ঘোষ হয়ে গেছে, তখন আর প্রাণ নিয়ে টানাটানি করা যাবে না। ঠিক আছে জি, তাহলে ঘোষী ভবন বলবেন এটাকে। আচ্ছা, সন্ধি কত প্রকার? এই প্রশ্নের উত্তর আজকে একটু কারেকশন দিব। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শুনবেন, কথাটি বিভ্রান্ত হবেন না। সন্ধি এর আগের 9-10 এর বইয়ে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে ছিল 2 প্রকার, 2 প্রকার। আপনাদের জ্ঞাত সবার উদ্দেশ্যে কথা বলে ভালো করে শুনবেন। 9-10 এর বইটা 2021 সালে একটা নতুন সংস্করণ হয়েছে, একটা আমূল পরিবর্তন একটু হয়েছে, একটু লক্ষ্য করবেন। আগে ছিল মনির চৌধুরী স্যারের বইটি, নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ পাঠ্য ছিল। এই বছর আমাদের সরজিৎ সরকার স্যার, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএস এর বর্তমান যিনি পরিচালক আর কি, তো এই 21 পদকপ্রাপ্ত আমাদের সরজিৎ সরকার স্যারের ব্যাকরণটি এখন বোর্ডের পাঠ্য। অর্থাৎ আগে যে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ ছিল মনির চৌধুরী রচিত, সেই বোর্ড ব্যাকরণ এখন পাঠ্য নেই। এখন নতুন নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ পাঠ্য হয়েছে কি সরজিৎ সরকার, ডক্টর সরজিৎ সরকার সম্পাদিত এই বইটি। নতুন এডিশনের বইটি একটু নিয়ে নেবেন। তো কিছু জায়গা কারেকশনের মধ্যে এই জায়গাটি একটি, যে সন্ধি কয় প্রকার, তার সিম্পল উত্তর 3 প্রকার, এটি দিবেন এখন থেকে। যেহেতু বোর্ড ব্যাকরণ এনসিটিভি মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত যে ব্যাকরণ, সেটির উত্তর এনসিটিভি বা মন্ত্রণালয় বা বিএসসি গ্রহণ করবে। আচ্ছা, আমি কারেকশনটা দিয়ে দিলাম। সন্ধি আমরা বলেছিলাম 2 প্রকার, কিন্তু এখন থেকে সন্ধির উত্তর দিবেন কি 3 প্রকার। ঠিক আছে, কাজে উত্তর কোশ্চেনের কারেকশন নিয়ে নিলাম। তো আমি আজকে আসছি সমাসে, আমার সমাস থেকে আলোচনা চলছে। আমি কোনো প্রশ্ন আপনাদের সমাস থেকে নিব না, আমি সমাসের প্রশ্ন নিব সমাসের কি শেষে। আমি বলেছি আবার, যার মনে যত রকম প্রশ্ন আছে সব প্রশ্ন নিজেদের খাতায় নোট করবেন, একটা পেজ রাখবেন প্রশ্ন করার। আমাকে করবেন না, কমেন্টসে করবেন না, নিজেদের নোটে করবেন খাতায়। আমার সন্ধির সমস্যার আলোচনা যখন শেষ হবে, দেখবেন সব প্রশ্নের উত্তরের সমাধান হয়ে গেছে।
যদি না হয়, যদি থেকে যায় যে না স্যার আমার মনে প্রশ্ন ছিল করিনি কিন্তু এটা আপনার আলোচনায় আসেনি, তাহলে এটি আমি শেষে চাইবো, আমি দিব। ঠিক আছে, মাঝে কোনো প্রশ্ন করবেন না, কারণ প্রশ্ন করলে আমার পড়ার গতিটা নষ্ট হবে। আমি অনেক কিছু হয়তো পরে বলবো, আপনি আগে জিজ্ঞেস করছেন, তাহলে আমার ধারাবাহিকতাটা নষ্ট হবে। ঠিক আছে, অনেকে এটা অপছন্দ করছে, সবার ভালোর জন্য মনের কৌতূহল দমিয়ে রাখার দরকার নাই, নিজের খাতায় লিখে রাখবেন। আমার আলোচনার মধ্যে যদি প্রশ্নের উত্তরগুলি না পান তাহলে পরে জিজ্ঞেস করবেন, আমি বলবো যে সমষ্টি আপনাদের সমস্যা বলেন। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমি সমস্যার ক্লাসে আসি। দেখেন, আমরা বলেছিলাম যে সমাস 6 প্রকার, মনে আছে? সমাস কয় প্রকার? 6 প্রকার। পদের ভিত্তিতে কয় প্রকার? পদের ভিত্তিতে বলেছিলাম 4 প্রকার, তাই না? যদি বলে প্রধানত কয় প্রকার? প্রধানত তাও বলবেন 4 প্রকার। তাহলে কথাটা কারেকশনটা নিলেন। সমাস কয় প্রকার? 6 প্রকার। মোট কয় প্রকার? 6 প্রকার। পদের ভিত্তিতে কয় প্রকার? গতদিন বলেছিলাম পদের ভিত্তিতে 4 প্রকার। পরপদের প্রাধান্য, পূর্ব পদের প্রাধান্য, উভয় পদের প্রাধান্য, কোন পদের প্রাধান্য নাই, তাই না বলেছিলাম। আর যদি বলি প্রধানত কয় প্রকার? সমাস প্রধানত, তাহলে উত্তর 4 প্রকার। প্রধানত 4 প্রকার কি কি একটু লিখে নেন। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ এবং বহুব্রীহি। সমাস প্রধানত যদি বলে তাহলে 4 প্রকার। হ্যাঁ, পিএসসি ফলো করবে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ। সোহেল আহমেদ হাসিব, আমি জানি, কিন্তু নবম দশম বোর্ড ব্যাকরণটা চেঞ্জ হয়েছে এটা আপনি জানেন না। সোহেল আহমেদ হাসিব পিএসসি 9-10 এর ব্যাকরণটি ফলো করবে, এটি আমি জানি, বুঝতে পারলেন? কিন্তু আপনি এটি জানেন না যে 9-10 এর বইটা, বোর্ড বইটা 2021 সালে চেঞ্জ হয়েছে। আপনি বাজারে গিয়ে 9-10 এর বোর্ড বইটাই নেবেন, আগেরটা না, 21 সালের। পিএসসি 9-10 বই ফলো করবে, আমি জানি তো ভাই, কারণ আমি তো বুঝেন নাই, যুক্ত আছি, কাজে আমি জানি। কিন্তু বোর্ড ব্যাকরণটি যে চেঞ্জ হয়েছে এটি আপনি জানেন না, এটাই ঝামেলা। তাহলে সমাস প্রধানত কয় প্রকার? 4 প্রকার। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ এবং বহুব্রীহি। ঠিক আছে, ক্লিয়ার? আমরা গতদিন দ্বন্দ্ব সমাসের ভাগগুলি পড়িয়েছি। আজকে আমরা কর্মধারয়ের ভাগ পড়ব। লেখেন কর্মধারয়। সাপে নেউলে দ্বন্দ্ব সমাস, তো বিভক্তি যুক্ত থাকলে আপনার অলুক দ্বন্দ্ব বলাই ভালো হবে। সাপে নেউলে বিভক্তি যেহেতু যুক্ত আছে, বিভক্তি যুক্ত দ্বন্দ্বকে বলা হয় অলুক দ্বন্দ্ব। ঠিক আছে, আমরা যদিও বলেছি বিরোধার্থক, আসলে বিরোধার্থক, কিন্তু যে কোনো দ্বন্দ্বের সাথে যখনই বিভক্তি যুক্ত থাকবে, বিভক্তি, সাপে নেউলে মায়ে, বাপে হাতে পায়ে, হাতে কলমে দুধে ভাতে, বিভক্তি যুক্ত যে কোনো দ্বন্দ্ব সেটি হয়ে যাবে কি? অলুক দ্বন্দ্ব। ঠিক। তো আমরা অতি গুরুত্বপূর্ণ একটি সমাস, বিসিএস এর জন্য, পিএসসি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের যত রকম পরীক্ষা হয় সমাস থেকে যদি প্রশ্ন হয় তাহলে কর্মধারয় অতি গুরুত্বপূর্ণ, অতি। ঠিক আছে, কর্মধারয় সমাসের কয়েকটি ভাগের প্রধান একটি ভাগের নাম হচ্ছে উপমিত কর্মধারয়, একটি নাম উপমান কর্মধারয়, একটি নাম রূপক কর্মধারয়, একটি নাম মধ্য পদলোপী। কর্মধারয় সমাসের বেশ কিছু ভাগ আছে। পরীক্ষায় বলবে আপনাকে যে কোন সমাস, তা বলবে না। আমরা কতদিন শিখেছি যে দ্বন্দ্ব বা কর্মধারয়, কিন্তু কোন সমাস না বলে বলবে কোন দ্বন্দ্ব, কোন কর্মধারয়, নিচের কোনটি উপমিত কর্মধারয়, কোনটি উপমান কর্মধারয়, কোনটি রূপক কর্মধারয়, কিংবা একটি শব্দ দুটি কোন কর্মধারয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কর্মধারয় তো চিনলাম, কিন্তু কর্মধারয় চিনলে কিন্তু পরীক্ষায় পারা যাবে না, চিনতে হবে কোন কর্মধারয়। খুবই মনোযোগ লাগবে, বলেছি যে এখানে না, কোথায়? বাংলা পড়ায় ব্রেনে কোথায় নিতে হবে? এখানে, হার্টে। জি,
অতি মনোযোগ লাগবে, অতি মনোযোগ। দেখেন শব্দটি হচ্ছে কি? চন্দ্রমুখ। শব্দটি কি? চন্দ্রমুখ। পূর্বপদ চন্দ্র, পরপদ মুখ। পূর্বপদ কি? চন্দ্র, পরপদ কি? মুখ। চন্দ্রমুখ কি? দুটো জিনিসটা একটা জিনিস। চন্দ্রমুখ কি একটা চাঁদ আর একটা মুখ? পদ দুটো, জিনিস কি দুটো না একটা? চন্দ্রমুখ আসলে একটা মুখ। চন্দ্রমুখ আসলে একটা কি? মুখ। তো চন্দ্র এখানে কেন আছে? আমরা যদি বলতাম চন্দ্র সূর্য, তাহলে কি একটা জিনিস? চন্দ্র সূর্য যদি বলতাম তাহলে কিন্তু চন্দ্র আলাদা, সূর্য আলাদা, দুটো জিনিস। চন্দ্র সূর্য দ্বারা কি বোঝায়? চন্দ্র বোঝায়, সূর্য বোঝায়। কিন্তু চন্দ্রমুখ বলতে আর চন্দ্র বোঝায়, মুখ বোঝায়। চন্দ্রমুখ মূলত কি? মুখ। চন্দ্র এখানে কেন আছে? আমি শুধু মুখে বোঝাই। চন্দ্র কেন? মুখকে তুলনা করা হয়েছে কার সাথে? চন্দ্রের সাথে। মুখকে তুলনা করেছে কার সাথে? চন্দ্রের সাথে। কেন তুলনা করা হয়েছে? কেন ভাই মুখকে চন্দ্রের সাথে কেন তুলনা করা হয়েছে বলেন তো? জি, চাঁদ সুন্দর, মুখ সুন্দর। চাঁদ স্নিগ্ধ, মুখ স্নিগ্ধ। চাঁদের দিকে সবাই তাকায় থাকে, মুখের দিকে তাকায় থাকে। যে কোনো কারণে হতে পারে। কারণটা এখানে বলে দিয়েছে। মুখে কেন চাঁদের সাথে তুলনা করেছে এখানে বলে দিয়েছে কেউ? আপনি মনে মনে বুঝে নিয়েছেন যে সৌন্দর্যের কারণে, কিন্তু কোনো বই বলেনি। পুরুষ সিংহ বা পুরুষ সিংহ না বলে বলছে সিংহ পুরুষ। শিক্ষার্থী বন্ধুরা, সিংহ পুরুষ। সিংহ পুরুষ মানে কি? সিংহ পুরুষ মানে কি একটা সিংহ একটা পুরুষ? সিংহ পুরুষ আসছে মানে কি একটা সিংহ আসছে একটা পুরুষ আসছে? যদি আপনাকে বলি বাঘ সিংহ, বাঘ সিংহ, তাহলে বাঘ আলাদা, সিংহ আলাদা, দ্বন্দ্ব। কিন্তু পুরুষ সিংহ, এবার পুরুষ সিংহ মানে সিংহ না, পুরুষ। সিংহ পুরুষ আসলে একটা পুরুষ। সিংহ পুরুষ আসলে একটা কি? পুরুষ। আর সিংহ কেন আছে এখানে? তুলনা করা হয়েছে সিংহের সাথে। কেন তুলনা করা হলো? পুরুষকে সিংহের সাথে কেন? সিংহেরও চার পা, পুরুষেরও চার পা, তাই তো নাকি? সিংহ হিংস্র, পুরুষও হিংস্র। সিংহ হরিণ দেখলে ঝাঁপায় পড়ে, পুরুষও হরিণ দেখলে ঝাঁপায় পড়ে। সেজন্যই তো নাকি? তাই সিংহ শক্তিশালী, পুরুষও শক্তিশালী। সিংহ বলবান, পুরুষও বলবান। আসলে কারণ কি এটা আপনাকে কেউ বলে দেয়নি, আপনার বোঝার দরকারও নাই। আপনি মনে মনে যা খুশি ধরে নেবেন। আপনি ধরে নেবেন পুরুষ সিংহ শক্তিশালী, পুরুষ শক্তিশালী। আরেকজন ধরে নেবে যে সিংহ হিংস্র, পুরুষ হিংস্র। আমি ধরবো পুরুষ হরিণ থেকে ঝাঁপায় পড়ে, পুরুষ সিংহ। কেন কেন তুলনা করা হয়েছে? গুণটা বলেনি। তুলনাটা কেন করা হলো পুরুষ সিংহের সাথে এই কথা কেউ বলে দেয়নি। আপনি মনে মনে একটা কারণ কি ধরে নিয়েছেন, যা সেটা ধরে নেন। তুলনা করা হয়েছে কেন? কারণটা উজ্জ্বল আছে, গুণটা উজ্জ্বল আছে। গুণ তুলনা করা হয়েছে কোন একটা গুণের জন্য, গুণটা উজ্জ্বল আছে। পুরুষকে কেন সিংহের সাথে তুলনা করা হলো? মুখকে কেন চাঁদের সাথে তুলনা করা হয়েছে? কেন? কোন একটি কারণ আছে, কোন একটি গুণ আছে, কিন্তু গুণটি বলে দেয়নি, আপনি মনে মনে ধরে নিলেন, নিয়েছেন। এবার বলছে কাজল কালো। কাজল কালো, তাহলে তুলনা করা হয়েছে কার? কাজলের। তুলনা করা হয়েছে কার? কাজলের না কালোর? কাজলের। কার সাথে তুলনা করেছে? কালোর সাথে। কাজলকে তুলনা করেছে কালোর সাথে। কাজল কালোর মতো, তাহলে কি কালোকে তুলনা করেছে কাজলের সাথে? কালো কাজলের মতো? তুলনা করা হয়নি, এখানে কোনো তুলনা করা হয়নি। জিনিসই তো একটা আছে, বস্তুই তো একটা। তুলনা কেমন হবে? তুলনা করতে হলে দুটি জিনিস লাগবে, পদ দুটি, কিন্তু জিনিস একটা। কাজল একটা বস্তু, কাজলটা দেখতে কেমন? কালো। কাজলটার গুণ কি? কাজলটার কোয়ালিটি কি? কাজলটা হচ্ছে কালো। তুষার, শুভ্র, দুটি পদ, কিন্তু তুষার একটা বস্তু, এটাকে শুভ্রের সাথে তুলনা করা হয়নি, শুভ্রকেও তুষারের সাথে তুলনা করা হয়নি। এই তুষার বস্তুটার গুণ কি? কোয়ালিটি কি? দেখতে কেমন? শুভ্র, সাদা। সিঁদুর, রাঙা, তাহলে সিঁদুরকে রাঙার সাথে তুলনা করা হয়েছে নাকি রাঙাকে সিঁদুরের সাথে? বলেন।
তুলনা করা হয়নি ভাই, জিনিসই তো একটা আছে, তুলনা কেমনে হবে? সিঁদুর একটা জিনিস, রাঙা তো কোনো জিনিস না, রাঙাটা কি সিঁদুর বস্তুটারই গুণ। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করেন, যে কথাটি বলছি মনোযোগ দেন। দুটি করে পদ, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, সব ক্ষেত্রে পূর্বপদ পরপদ। দুটি পদ যখন দুটি বস্তুর মাঝে তুলনা, দুটি পদ দুটি বস্তুর মাঝে তুলনা, কিন্তু গুণটা কেন তুলনা করে একটা কারণ আছে, কারণটা বলে দেয় না, গুণটা উচ্চ আছে উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারায়। আর যখন দুটি বস্তুর তুলনা, একটা বস্তু তার পাশে গুণের উল্লেখ, পূর্বপদ বস্তুর পাশে, পরপদ কি গুণের উল্লেখ, বস্তুর পাশে গুণের উল্লেখ, এর নাম উপমান কর্মধারায়। এই কথাটুকু একটু লিখে নেবেন, তারপর আমি আবার একটু ব্যাখ্যা দিচ্ছি। একটু দেখো লেখেন যে বস্তুর সাথে বস্তুর তুলনা গুণ উচ্চ থাকে, বস্তুর সাথে বস্তুর কি তুলনা, বস্তুর সাথে বস্তুর তুলনা ব্র্যাকেটে লেখেন গুণ উচ্চ থাকে। বস্তুর সাথে বস্তুর তুলনা গুণ উচ্চ থাকে, এটা কি? এটা হলো উপমিত কর্মধারায়। বস্তুর সাথে বস্তুর তুলনা গুণ উচ্চ থাকে। বস্তুর সাথে বস্তুর তুলনা গুণ উচ্চ থাকে, এর নাম কি? উপমিত কর্মধারায়। এবার লেখেন বস্তুর পাশে গুণের উল্লেখ, বস্তুর পাশে গুণের কি উল্লেখ, দেখা যাচ্ছে কি? আচ্ছা, বস্তুর পাশে গুণের উল্লেখ, বস্তুর পাশে গুণের উল্লেখ কি? এটি এটি হলো উপমান। বস্তুর পাশে গুণের উল্লেখ কি? উপমান। তাহলে নিচে লিখছি বস্তুর পাশে গুণের উল্লেখ, বস্তুর পাশে গুণের উল্লেখ। তাহলে খুব সিম্পল জিনিস, কর্মধারয় সমাসে যে দুটি পদ আছে, যে দুটি পদ দেখবেন, সেই দুটি পদ কি বস্তুর সাথে বস্তুর তুলনা নাকি বস্তুর পাশে গুণের উল্লেখ? যদি বস্তুর সাথে বস্তুর তুলনা হয়, গুণ উচ্চ থাকে, তাহলে উপমিত কর্মধারায়। আর বস্তুর পাশে যদি গুণ উল্লেখ করা হয়, তার নাম উপমান কর্মধারায়। রোমান লেখা বিচিত্র শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখেন, এবার আমি আপনাদের একটু টেস্ট নিচ্ছি, আমার কথাটা বুঝেছেন কিনা, কতটুকু বুঝেছেন। ঠিক আছে, আমি একটু দেখছি। এখন এখানে শব্দটি হচ্ছে ফুলকুমারী। এবার আমার সাথে আসেন, আপনি বুঝেছেন কিনা, কতটুকু বুঝেছেন আমি একটু চেক করতে চাই। ফুলকুমারী, পরীক্ষক বলবে এটি কোন কর্মধারায় সমাস? ফুলকুমারী কোন কর্মধারায়? তাহলে আমরা দেখবো যে দুটি পদ ফুলকুমারী, তাহলে ফুলকুমারী মানে কি? একটা ফুল আর একটা কুমারী। ফুলকুমারীর সাথে কুমারী, বোঝা যাচ্ছে কুমারীকে। কুমারী কেমন? কুমারীর তুলনা করেছে কার সাথে? ফুলের সাথে। তাহলে কুমারীকে তুলনা করেছে কার সাথে? ফুলের সাথে। কেন? কারণ কি? কারণ একটা কিছু আছে, এটা আমরা জানি না, জানার দরকার নাই। আর যদি মনে মনে ধরে নেন, ধরে নিতে পারেন যে ফুলও সুন্দর, কুমারীও সুন্দর, ফুলও স্নিগ্ধ, কুমারীও স্নিগ্ধ, ফুলও লাল, কুমারীও লাল, ফুলেরও পাপড়ি থাকে, কুমারীরও পাপড়ি থাকে। যা খুশি তাই ধরে নেন, দ্যাট ইজ ইউর খুশখুশ, তাতে কিছু যায় আসে না, ধরে নেওয়ার দরকার নাই।
কুমারীকে ফুলের সাথে তুলনা করছে, কেন? কিছু না কিছু একটা কারণ আছে, কারণটা তখন বলে দেয়নি। অর্থাৎ একটা জিনিসের সাথে একটা জিনিসের কি তুলনা, গুণটা উজ্জ্বল আছে। উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়। পরীক্ষায় ধরেন আপনাকে এখন বলবে যে অরুণ রাঙা, অরুণ রাঙা, অরুণ রাঙা। এখন বলেন তো অরুণ রাঙা উপমান না উপমিত? বলেন। দুটো পদ। রাঙা কি একটা বস্তু? রাঙা কি কোনো বস্তু না? রাঙা কোনো বস্তু না। রাঙা মানে যে কোনো একটা জিনিস একটা রাঙা। লাল, লাল কোনো বস্তু না। লাল একটা কালার রং। কার রং? অরুণের রং। অরুণ দেখতে কেমন? অরুণের কালার কি? রাঙা। অরুণ মানে বোঝেন তো আপনাদের? অরুণ মানে সূর্য। সূর্য দেখতে কেমন? রাঙা। সূর্যের গুণ কি? রাঙা। তাহলে উপমান, উপ কি? মান। পরীক্ষার প্রশ্ন হবে কর পল্লব। কর পল্লব, দেখেন একটু কঠিন শব্দ। কর পল্লব কি উপমান না উপমিত? পল্লব কি কোনো গুণ? কর কি কোনো গুণ? পল্লব মানে কি? পাতা, পাতা। পল্লব পাতা। কর মানে কি? হাত। আর পল্লব মানে পাতা। তাহলে কি করকে তুলনা করেছে হাতকে কার সাথে? পাতার সাথে। হাতকে তুলনা করেছে কার সাথে? পাতার সাথে। কেন? কোন একটা কারণ আছে। পাতা নরম, হাতও নরম। পাতাও স্নিগ্ধ, হাতও স্নিগ্ধ হতে পারে। পাতাও কষি, হাতও কষি। কেন তুলনা করেছে সেই গুণটি তো কেউ বলে দেয়নি। না বলে দিলে আমার সমস্যাটা আমি ধরে নিব। কিন্তু হাত করকে তুলনা করেছে কার সাথে? পল্লবের সাথে। বুঝতে পারছেন? পদ পল্লব, পদ পল্লব। কিংবা নেত্র পল্লব, নেত্র পল্লব। এই ধরনের শব্দ। এখন এই যে আমরা বললাম যে পদ পল্লব, নেত্র। পদ মানে পা, পদ মানে কি? পা। পল্লব মানে পাতা। তাহলে পাকে তুলনা করেছে কার সাথে? পাতার সাথে, পল্লবের সাথে। কেন তুলনা করা হয়েছে? কোন একটা কারণ আছে। হরিণ চপল, বলেন হরিণ চপল। তাহলে হরিণকে তুলনা করা হয়েছে চপলের সাথে নাকি চপলকে তুলনা করেছে হরিণের সাথে? বলেন। দুটি বস্তু না তো ভাই, বস্তু তো একটা। হরিণ একটা বস্তু, চপল মানে চঞ্চল। চপল মানে কি? চঞ্চল, চঞ্চল। তাহলে হরিণের চঞ্চল কোনো বস্তু না, চঞ্চল একটা গুণ। তার গুণ? হরিণের গুণই চঞ্চল। হরিণ একটা প্রাণী, হরিণের বৈশিষ্ট্য কি? চঞ্চল। তাহলে একটু উপমিত না উপমান? উপমান, উপমান। বস্তুর পাশে গুণ, বস্তুর পাশে কি? গুণ, তাহলে উপমান। আর বস্তুর সাথে বস্তু তুলনা, গুণ দেওয়া নেই, গুণটা আমি মনে মনে ধরে নিব, বুঝে নিব, সেটি উপমিত। ক্লিয়ার? এখন দেখেন ফুল দেখা যায় না যায় না? ফুল দেখা যায় না যায় না? দেখা যায়। অরুণ মানে সূর্য দেখা যায় না যায় না? দেখা যায়। চন্দ্রমুখ, চন্দ্র দেখা যায়। সিংহ দেখা যায়, কাজল দেখা যায়, তুষার দেখা যায়, সিঁদুর দেখা যায়। কর, কর মানে হাত, দেখা যায় না? যে দেখা যায়। পদ মানে পা, দেখা যায়। হরিণ দেখা যায়। বস্তুগুলো দৃশ্যমান, বস্তুগুলো কি? দৃশ্যমান। এবার দেখেন একটি শব্দ আমরা লিখছি বা পরীক্ষা লিখছি এরকম, মন মাঝি। মন মাঝি, তাকান ভালো করে। মন মাঝি, পূর্বপদ মন, পরপদ মাঝি। গুণ আছে কোন? মনের গুণ মাঝি না মাঝির গুণ মন? তুলনা। কার সাথে? মনকে তুলনা করেছে কার সাথে? মাঝির সাথে। মনকে তুলনা করা হয়েছে কার সাথে? মাঝির সাথে। কেন তুলনা করা হলো মনকে মাঝির সাথে? আপনি জানেন কেন তুলনা করেছে? আপনার জানার দরকার নাই, কোন একটা কারণ আছে। কারণটা জানতে চাই, জানতে চাইলে জানতে চাইতে পারেন, বিভিন্ন কথা জানার দরকার নাই। আচ্ছা, যদি জানতে চান তাহলে মনকে তুলনা করে মাঝির সাথে কেন? মাঝির কাজ কি? মাঝির কাজ নৌকায় নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া। নির্দিষ্ট লক্ষ্যে হচ্ছে ঘাট, ওই ঘাটে নদী পথে ঝড় আসবে, ঢেউ আসবে, স্রোত আসবে, ঘূর্ণি আসবে, সে নৌকাকে কি করবে?
অন্যদিকে নিয়ে যেতেছে। মাঝি শক্ত হাতে কি করে, হালটা ধরে রাখে, নৌকাকে ওইখানে ঘাটে নিতে হবে। মনের কাজ কি, মনেরও কাজ শক্ত হাতে কি করা, আত্মাকে পরিচালনা করা। জীবনে নানা রকমের ঝড় ঝাপটা আসে, ঝড়টা আসে, স্রোত আসে, ঘূর্ণি আসে, জীবনকে অন্যদিকে নিয়ে যেতে চায়, তাই না? নানা প্রলোভন, সুন্দর নারী, রাজনীতি, নেশা, ইয়াবা, নানান কিছু আপনাকে প্রলুব্ধ করছে। আপনি মনকে শক্ত করে ধরে রাখবেন যে না, আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হবো না, তাই না? আমি ওই লক্ষ্যে পৌঁছাবো, সামনে বিসিএস, আর সামনে একটা চাকরি, আর সামনে অ্যাডমিশন। মাঝির কাজ যেমন নৌকাকে নির্দিষ্ট দিকে ধরে রাখা, নির্দিষ্ট পথে ধরে রাখা, মনের কাজ আপনাকে একটা নির্দিষ্ট দিকে কি ধরে রাখা। নানান কিছু আপনাকে এলোমেলো করতে চাইবে, কিন্তু আপনি শক্ত হাতে ধরে রাখবেন। মনকে তুলনা করেছে মাঝির সাথে। কেন? তার কারণ বললাম। কারণ আপনার জানা বাধ্যতামূলক না ভাই, কারণটা কোথাও দেওয়া নাই, আপনি মনে মনে ধরে নেবেন। তুলনা করা হয়েছে মনকে কার সাথে? মাঝির সাথে। কেন? কোন একটা কারণ আছে, কোন একটা কারণ আছে, থাকতে জানা দরকার নেই। তাহলে দেখেন উপমিত, গুণ উজ্জ্বল উপমিত, কিন্তু উপমিত না বলে এটাকে বলা হয়েছে রূপক। উপমিতের মতোই, আবার বলছি, উপমিতের মতোই দুটি পদের তুলনা, দুটি বস্তুর তুলনা। কিন্তু তুলনাটা কেন করেছে? কোন একটা কারণ আছে, কারণটা কেউ বলে দেয়নি, আপনি বুঝে নিলেন, মনে মনে ধরে নিলেন। তাহলে এটা উপমিতের রূপক কেন? এইখানে কাহিনী। মন দেখা যায়, মন দেখা যাবে না সেটা তো মন দেখেনি। মন দেখেছেন? দেখেননি তো দিলেন যে অনেকে, কালকে যে দিবেন কাউকে, কি হবে না? এই মন তোমাকে দিলাম, সকালে দিবেন সুমিকে, বিকেলে দিবেন জুইকে, তাই না? সন্ধ্যায় দিবেন কাকে? মৌসুমীকে। রাতে দিবেন কাকে? খালাতো বোন সাদিয়াকে। কেমনে দিবেন মন? কেমনে দিবেন? দেওয়া যাবেন মন? আমার অনেক মেয়ে শিক্ষার্থী অনেক সুন্দরী, অনেক মন ভেঙেছেন না? সারা জীবন অনেক মন ভেঙেছেন তো? মন ভাঙা যায় তো, তাহলে দেখা যাবে না? মন দেখা যায় না, মন দেখা যায়। এই যে দিলাম দিলাম, কি দিলাম, নিলাম মন, ভাঙলাম, আসলে দেখা যায় না, সব ভুয়া কথা। মন দেওয়া নেওয়া এগুলো সব ভুয়ামি, কিচ্ছু না। মন আসলে দেওয়া নেওয়ার কোনো বিষয় না, কোনো মাল না। মন একটু অনুভব, দেখা যায় না, দেখা যায় না। কিন্তু ব্যাকরণ বললো মন দেখা যায়, এখানে তো ঝামেলা। বাংলা ব্যাকরণ এই বেটা, বেদব ব্যাকরণ বলছে মন দেখা যায়। মন দেখতে কার মতো? মাঝির মতো হয়েছে। কেন বলেছে মাঝির মতো হয়েছে? যার রূপ নেই, মনের কোনো রূপ নেই, মনকে রূপ দেওয়া হয়েছে। অরূপ বা অদৃশ্য কোনো জিনিসকে দৃশ্যমান বুঝতে না। আবার বলছি, ভালো করে শোনেন, আমি যা বলছি এটি বাংলাদেশের অন্য কোনো জায়গায় পাওয়া খুব মুশকিল। আমি যা বলছি অনুভবে নেন। উপমিতের মতোই তুলনা, একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে তুলনা। পার্থক্য কি উপমিতের সাথে? উপমিত হলো দৃশ্যমান দৃশ্যের তুলনা। চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায়, ফুল দেখা যায়, সিংহ দেখা যায়, দৃশ্যমান বস্তুর তুলনা। আর মন কি? অরূপ বা অদৃশ্য। তাহলে অরূপ বা অদৃশ্য বস্তুর তুলনাকে বলা হয় রূপক। লিখে নেন, অরূপ বা অদৃশ্য বস্তুর তুলনাকে, অরূপ বা অদৃশ্য বস্তুর তুলনাকে বলা হয় কি? বলা হয় এই যে রূপক কর্মধারায়। অরূপ বা অদৃশ্য বস্তুর তুলনাকে বলা হয় রূপক কর্মধারায়। লিখে নেন, অরূপ বা অদৃশ্য বস্তুর তুলনাকে বলা হয় রূপক কর্মধারায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু উদাহরণ আসছে, দেখেন। প্রাণ পাখি, প্রাণ, এই যে প্রাণ আর পাখি তুলনা করা হয়েছে। প্রাণকে তুলনা করেছে কার সাথে? পাখির সাথে। প্রাণকে তুলনা করেছে পাখির সাথে। কেন তুলনা করা হয়েছে? কোন একটা কারণ আছে, কারণ আপনার জানার দরকার নাই। সমাস নির্ণয়ের জন্য কারণ জানার দরকার নাই। হ্যাঁ, জানলে ভালো লাগলো, জানলে একটু ভালো লাগলো। আচ্ছা, কেন কারণ? প্রাণ কি? পাখি কি? খাসার পাখি। আসলে প্রাণটাও খাসার পাখির মতো। খাসা খোলা পেলে পাখি কি করে? যে কোনো চান্সে কি উড়ে চলে যায়, উড়ে গেলে ফিরে আসে না। পাখি খাসা যে কোনো ফাঁক পেলে উড়ে যায়, আর আসে না। তাহলে প্রাণ কি? উড়ে যাবে।
খাঁচার দরজা কোন একটা ফাঁক যখনই পাবে এরকম করে ধরবে না, শেষ। হ্যাঁ, ব্যথা করছে, শেষ, উড়ে যাবে, আর আসবে না। প্রাণকে তুলনা করলো কার সাথে? পাখির সাথে তুলনা করেছে। কেন? কোন একটা কারণ আছে, আপনি জানেন না, জানার দরকার নেই। কিন্তু প্রবলেমটা হলো উপমিতের মতো, উপমিতের মতো তুলনা, কোন একটা কারণ আছে, কিন্তু কেন কারণ জানেন না। কিন্তু কেন রূপক? প্রাণ দেখা যায় না, প্রাণ দৃশ্যমান না, প্রাণ দেখা যায় না, দেখা যায়। যদি দেখা যেত, ধরা যেত, তাহলে কি আজরাইলকে কবজ করতে দিতেন? না সুইস ব্যাংকে রেখে আসতেন ভল্টে তালা লাগিয়ে, তাই না? প্রাণকে যদি দেখা যেত, ধরা যেত, তাইলে একদম মানুষ কি করতো? একদম সিন্ধুকে লক করে সিলগালা করে রেখে দিত, তাই না? তো প্রাণকে দেখা যায় না, দৃশ্যমান না, অরূপ অদৃশ্য। প্রাণ অরূপ অদৃশ্য দৃষ্টি তুলনা লোকার সাথে, পাখির সাথে। প্রাণ পাখি, স্নেহ সুধা, স্নেহ সুধা, স্নেহ অরূপ অদৃশ্য, স্নেহ দেখা যায় না। মা আমাকে কত স্নেহ করে, বাবা আমাকে কত স্নেহ করে, দেখা যায় অদৃশ্য অরূপ ভাব। কিন্তু ব্যাকরণ বললো দেখা যায়। স্নেহ দেখতে কার মতো? সুধার মতো। সুধা মানে শরবত, স্নেহ দেখতে শরবতের মতো। দুঃখ সাগর, কিংবা কোন কোন বইতে আছে শোক সাগর, শোক সাগর। শোক দেখা যায়, শোক দেখা যায় না ভাই, শোক দেখা যায় না। কান্না দেখা যায়, চোখের জল দেখা যায়, শোক দেখা যায়। আমি হাসছি, কথা বলছি, কিন্তু আমার মনে কোনো, কেমন বুকের মধ্যে কোনো শোক থাকতে পারে। আপনার বন্ধু হাসছে, আপনার সাথে কিন্তু শোক দৃশ্যমান না। আবার কাঁদছে, তার মানে শোক না। খুশিতেও কেউ কেউ কাঁদতে পারে, অভিনয় করেও কাঁদতে পারে। শোক দৃশ্যমান কোনো বিষয়, অনুভবযোগ্য। কিন্তু ব্যাকরণ বললো শোককে দেখা যায়। শোক দেখতে কার মতো? সাগরের। শোক দেখতে কি? সাগরের মতো। প্রেম দেখা যায়, প্রেম দেখা যায় না। কালকে দেখবেন কত প্রেম, আরে কি যে প্রেম, তাই না? ও আপনি বলবেন ওরে আল্লাহ কি প্রেম। আসলে এগুলো একটাও প্রেম না, সব ভণ্ডামি। এই যে জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে, হাত ধরে, পা ধরে, গাল ধরে, কোমর ধরে, সব কি প্রেম? না। এগুলি প্রেমের একটা অ্যাকশন, এগুলো একটা অ্যাকশন, এগুলো একটা কাম, বাসনা, নানান কিছু হতে পারে, প্রেম না, তাই না? আলিয়া ভাট আমার কাছ থেকে অনেক দূরে আছে, তাহলে আমার কাছে কি প্রেম নাই? আছে। প্রেম হলো একটা মনের টান, অন্তরের টান। দৃশ্যমান কোনো কিছুই প্রেম না। দৃশ্যমান সবকিছুই কি একটা অভিনয়, একটা আকর্ষণ, একটা অন্য কিছু। প্রেম দেখা যায় না। আপনি ভাবেন যে ওরে আল্লাহ কি প্রেম, ওরে আল্লাহ দেখ না হ্যাপি রিক্সায় রোড তুলে যাচ্ছে, হ্যাঁ হ্যাপি প্রেম। আসলে কোন প্রেম টেম নাও থাকতে পারে। প্রেমকে দেখা যায় না, কিন্তু ব্যাকরণ বললো প্রেম দেখা যায়। প্রেম দেখতে কার মতো? ডোরের মতো। ডোর বলে যাচ্ছে, প্রেম ডোর, প্রেম ডোর। ডোর মানে দড়ি। ছোট বাচ্চাদের কোমরে কি করে? কালো সুতা বেঁধে দেয় না আগের যুগের মায়েরা, দেখেন ডোর। প্রেম কার মতো? ডোরের মতো। কেন? ডোর যেমন বেঁধে রাখে, প্রেমও কি করে? মানুষকে বেঁধে রাখে। প্রেমকে তুলনা করে ডোরের সাথে। আসলে প্রেমের কোনো রূপ বা চেহারা নেই। তো এই যে অরূপ বা অদৃশ্য কোনো জিনিসটা, অরূপ বা অদৃশ্য। বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ, এই বিষাদকে দেখা যায় না, বিষাদের কোনো রূপ নেই। কিন্তু ব্যাকরণ বললো বিষাদের রূপ আছে, বিষাদের দেখা যায়। বিষাদ দেখতে কার মতো? সিন্ধুর মতো, সমুদ্রের মতো। ক্লিয়ার? তাহলে উপমিতের মতোই দুটি জিনিসের মধ্যে তুলনা, কিন্তু এমন একটা জিনিসের তুলনা যার কোনো চেহারা বা রূপ নেই। এমন একটা বস্তু যার কোনো রূপ বা চেহারা নেই, রূপ নেই, তাকে একটা রূপময় বস্তুর সাথে তুলনা। তাহলে অরূপ বা অদৃশ্য কোনো বস্তুকে কি দৃশ্যমান বস্তুর সাথে তুলনা, অরূপ বা অদৃশ্য কোনো বস্তুকে দৃশ্যমান বস্তুর সাথে তুলনা করাকে বলা হয় রূপক কর্মধারয়। ক্লিয়ার? এখন দেখেন মধ্য পদলোপী কর্মধারয়। সবচেয়ে সহজ কর্মধারয়ের নাম হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়। ব্যাকরণের সবচেয়ে সহজ কর্মধারয়ের নাম কি? মধ্য পদলোপী কর্মধারয়। দেখেন যে কর্মধারয়ে মধ্যপদের লোপ হয়, যে কর্মধারয়ে মধ্যপদের লোপ হয়, আলাউদ্দিন শরীফ রিয়েল প্রেম থাকতে পারে, আমি বলছি না যে প্রেম থাকবে না,
কিন্তু বিষয়টা এই যে আপনি ধরেন আমি আমার প্রেমিকা পাশাপাশি রিক্সায় বসে আছি, এটার নাম প্রেম না, এটার নাম একটা আকর্ষণ, এটার নাম একটা চাওয়া, এটার নাম একটা পাওয়া। প্রেম একটা অনুভবের বিষয়, বুঝতে পারলেন? প্রেম একটা কি অদৃশ্য অরূপ একটা বিষয়, একটা টান। এখন এই যে কাছে আসতে হবে, হাত ধরতে হবে, এটি হচ্ছে অন্য জিনিস, এটি আকর্ষণ, এটি মোহ, এটি কামনা। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আমি সাহিত্য যখন পড়াবো তখন প্রেম বোঝাবো আপনাদের, বুঝতে পারলেন? আসলে আপনি যেটাকে প্রেম ভাবেন এটি প্রেম নয়। প্রেম কি সাহিত্যের ক্লাস যদি সাহিত্যের কোর্স করে অনেকে বলছেন, তখন চেষ্টা করবো। তো মধ্যপদলোপী কর্মধারা দেখেন, সিংহাসন। আচ্ছা, আমি ইয়েটা বলেছি, সংজ্ঞাটা একবার লিখে নেবেন। যে সমাসে মধ্যপদের লোপ ঘটে, যে সমাসে মধ্যপদের লোপ ঘটে। আচ্ছা, যে সমাসে মধ্যপদের লোপ ঘটে, যে সমাসে মধ্যপদের কি লোপ ঘটে তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। কেমনে লোপ ঘটে? দেখেন, পূর্বপদ সিংহ, পরপদ কি আসন, দুটো পদ, সিংহ পরপদটা কি আসন। কিন্তু আসলে শব্দটা ছিল এমন, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, শব্দটা মূলত ছিল কি সিংহ চিহ্নিত আসন, কিন্তু আমরা সমাস করতে গিয়ে বানালাম কি সিংহাসন। যে তৎপুরুষের সাথে প্যাঁচ, একজন ভালো কমেন্ট করেছেন, তৎপুরুষের সাথে প্যাঁচ। আচ্ছা, তাহলে কি, আচ্ছা কেন প্যাঁচ সেটা পরে বলছি। তাহলে সিংহ এটি আছে এখানে, আসনটাও আছে, কিন্তু মাঝখানে চিহ্নিতটা কি লোপ পেয়েছে, চিহ্নিতটা লোপ পেয়েছে। বুঝতে পেরেছেন? সিংহ চিহ্নিত আসন, সিংহ আছে, পরপদ আসন আছে, মধ্যপদ চিহ্নিতটা লোপ পেয়েছে, মধ্যপদ হবে কর্মধারয়। এখন দেখেন শব্দটি হলো বিলাত ফেরত, কি ফেরত? বিলাত ফেরত, বিলাত ফেরত। এখন এটা ছিল কি বিলাত হতে ফেরত বা বিলাত থেকে ফেরত। তাহলে বিলাত পূর্বপদ আছে, ফেরত পরপদ আছে, থেকে মধ্যপদ লোপ পেয়েছে। তাহলে সেম টু সেম, এখানে তিনটা পদ মধ্যপদ চিহ্নিত লোপ পেল, এখানে তিনটা পদ মধ্যপদ থেকে লোপ পেল, কিন্তু এটার নাম মধ্যপদলোপী, এটা কিন্তু মধ্যপদলোপী না, এটার নাম কি? এটার নাম হলো তৎপুরুষ। তাহলে পেজ আপনার এই জন্য লাগবে। পার্থক্যটা কি? এটা কিন্তু মধ্যপদ না, এটা হলো বিভক্তি। এই যে থেকেটা মধ্যপদ না, থেকে বলেন বা হতে বলেন, এটা তো মধ্যপদ না, এটা বিভক্তি ভাই। তাহলে বিভক্তিগুলো আপনাকে চিনে রাখতে হবে, মনে রাখতে হবে। একই রকম তিনটা পদ ছিল, মাঝের পদটা লোপ পেল, কিন্তু এটা মধ্যপদ লোপ, এটা মধ্যপদ লোপ, এটা কি তৎপুরুষ। কেন তৎপুরুষ? এটা তৎপুরুষ এই জন্য যে এটা হলো কি মধ্যপদ বিভক্তি। যে সমাস থেকে বিভক্তি লোপ পায় তার নাম তৎপুরুষ, যে সমাস থেকে বিভক্তি লোপ পায় তার নাম কি তৎপুরুষ। ঠিক আছে? ওই যে বললাম যে ধরেন শব্দটি কি স্বর্ণ দিয়ে গড়া, স্বর্ণ দিয়ে, আচ্ছা স্বর্ণ গড়া, পরীক্ষায় শব্দটি দিবে কি স্বর্ণ গড়া, তাহলে এর ব্যাসবাক্য কি স্বর্ণ দিয়ে গড়া। এখন দেখেন স্বর্ণ পূর্বপদ আছে,
গড়ে পরপদ আছে, মাঝখানে মধ্যপদ দিয়ে লোপ পেয়েছে। আসলে দিয়ে কি পদ না, দিয়ে তো পদ না, দিয়ে একটা বিভক্তি। তাহলে আপনাকে বিভক্তির চিহ্নগুলি মাথায় রাখতে হবে। মধ্যপদ লোপ পেলে মধ্যপদলোপী, কিন্তু যদি বিভক্তি লোপ পায় বিভক্তি তাহলে মধ্যপদলোপী তো না, বিভক্তিটা মাঝখান থেকে লোপ পাবে, কিন্তু এটি কি, এটি হয়ে যাবে তৎপুরুষ। ক্লিয়ার? তাহলে এটা পার্থক্যটা। তবে অনেকে মধ্যপদলোপীকে তৎপুরুষের সাথে গুলিয়ে ফেলতেও পারে, কিন্তু ফেলা যাবে না, কারণ বিভক্তি বুঝতে হবে আলাদা, পদ বুঝতে হবে কি আলাদা। ঠিক আছে? এখন দেখেন পরীক্ষায় দিবে হাঁটু জল, কেন গোলমাল লাগে এটি তো বুঝতে হবে। আসলে আমি আপনাকে এমনি সাধারণভাবে পড়াবো, এটা পড়ে তো আপনার লাভ নাই। আপনার কনফিউশন কেন হয় সেটা বুঝতে হবে, কনফিউশনের কারণটা কি সেটা বুঝতে হবে, তাহলে আপনার কনফিউশনটা থাকবে না। হাঁটু জল, এখন আপনি যদি ভাবেন যে হাঁটু জল, তাহলে তো এটা হাঁটুর জল, হাঁটু জল তো হাঁটুর জল। তাহলে ভাবছেন স্যার রয়ের তো ষষ্ঠী তৎপুরুষ, এটা তৎপুরুষ। আসলে হাঁটু জল হাঁটুর জল না, হাঁটু জল হাঁটুর জল না তো ভাই। হাঁটু জল কি, হাঁটু পরিমাণ জল বা হাঁটু পর্যন্ত জল। এখন আপনি ভাবছেন হাঁটু জল হাঁটুর জল, তাহলে তো ঝামেলা। হাঁটু জল হাঁটুর জল না, গলা পানি গলার পানি না, গলা পানি। আপনি বলছেন গলা পানি গলার পানি, গলা পানি কি গলার পানি বলেন? কোমর পানি, তো কোমর পানি কি কোমরের পানি? কোমর পানি কোমরের পানি না, গলা পানি গলার পানি, গলা পানি গলা পরিমাণ পানি, কোমর পানি কোমর পরিমাণ বা কোমর পর্যন্ত পানি। তাহলে এই যে হাঁটু পরিমাণ জল বা হাঁটু পর্যন্ত জল, জি, এটা মধ্যপদলোপী। এটা কি মধ্যপদলোপী। হ্যাঁ, ব্যাস বাক্য যদি না দেয়, ব্যাস বাক্য তো দিবে না। ব্যাস বাক্য কেন আপনাকে দিবে বলেন? আপনাকে এটা দেখে ব্যাস বাক্যটা বুঝতে হবে। আমি তো সেটাই বোঝাচ্ছি যে হাঁটু জল, এটা দেখে আপনাকে ব্যাস বাক্যটা, হাঁটু জল মূলত কি, হাঁটু, হাঁটু জল মানে আমি বোঝাচ্ছি যে হাঁটু জল মানে কি, হাঁটু, হাঁটুর জল নাকি হাঁটু পর্যন্ত জল, এটা আপনি বোঝেন না। এটা তো আপনি বুঝতে হবে ভাই, আপনি বোঝেন। আমি তো বোঝালাম না কোমর পানি কি কোমরের পানি না কোমর পর্যন্ত পানি, তাহলে কোমরের পানি না, কোমর পানি কি কোমর পরিমাণ বা কোমর পর্যন্ত। তাহলে বিভক্তি তো নাই, বিভক্তি নাই, মধ্যপদ, তাহলে কর্মধ নাই। আবার বলছে ব্যাস বাক্য না থাকলে, গরু ব্যাস বাক্য না থাকলে তুই মনে মনে কি করবি, মনে মনে ব্যাস বাক্যটা ভাববি, মনে মনে ব্যাস বাক্যটা ভাববি যে এটা কি আসলে বিভক্তি নাকি মধ্যপদ। দেখেন শব্দটি হচ্ছে ঘর জামাই, আপনাকে তো ব্যাস বাক্য করে দিবে না, শব্দটি দিবে ঘর জামাই। তো ঘর জামাই যখন দিবে তখন আপনাকে মনে মনে ধরতে হবে যে ঘর জামাই আসলে মূল শব্দটা কি ছিল। ঘর জামাই মূলত ছিল কি বলেন তো, ঘর জামাই কি ঘরের জামাই, ঘর জামাই কি ঘরের জামাই না, ঘরের জামাই। তো যে ঘর জামাই না সে কোথাকার জামাই, বারান্দার জামাই না উঠানের জামাই না ছাদের জামাই। ঘর জামাই আপনি ভেবে নিলেন ঘরের জামাই, তাহলে যে বেটা ঘর জামাই না সে কি বারান্দার জামাই না উঠানের জামাই না বাথরুমের জামাই? সকল জামাই ঘরের জামাই, সকল জামাই ঘরের জামাই। ঘর জামাই ঘরের না, ঘরে কি আশ্রিত। এখন আপনি বলছেন অনেকে যে স্যার আমি কেমনে বুঝবো, আমি তো ধরে নিব যে ঘর জামাই ঘরের জামাই। তার মানে আপনার ওইটুকু বুদ্ধি নাই যে ঘর জামাই ঘরের জামাই না, ঘরে আশ্রিত। অর্থাৎ এই জামাই নিজের কোনো বাড়ি ঘর নিয়ে রোহিঙ্গা টাইপের, ও কি করেছে ঘরে পার্মানেন্ট আশ্রয় নিয়ে নিয়েছে। তাহলে এই যে আশ্রিতটা বিভক্তি নাকি মধ্যপদ, তাহলে মধ্যপদলোপী। কারণ আমি কেমনে বুঝবো, এইটুকু বোধগম্যতা, সেন্স, সেন্স এর নাম সেন্স, কমন সেন্স বলেন যাই বলেন, আপনার সেন্স নাই। আমি বলেছি যে বাংলা ভালো বুঝতে হলে আপনার সেন্স ভালো থাকতে হবে, সেন্স কম, তাহলে আপনাকে দিয়ে বাংলা হওয়া খুব মুশকিল। মাতৃভাষা তো অনুভব করতে হবে সেন্স দিয়ে, বুঝতে পেরেছেন? ধরেন শব্দটি হচ্ছে এমন স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ। তো আপনাকে স্মৃতিসৌধ এটা দেখে কি করতে হবে, এটা দেখে আপনাকে অনুভব করতে হবে স্মৃতিসৌধ আসলে বিষয়টা কি। ব্যাসবাক্য তো দিবে না, ব্যাসবাক্যটা আপনাকে মনে মনে কি করতে হবে,
আপনাকে অনুভব করতে হবে। স্মৃতিসৌধ মানে আপনি ধরে নেন স্মৃতিসৌধ মানে স্মৃতির সৌধ। অনেকে কিন্তু এগুলো ধরে নেয় বলে তৎপুরুষের সাথে কনফিউশন হয়, ষষ্ঠী তৎপুরুষের সাথে কি কনফিউশন হয় যে স্মৃতিসৌধ স্মৃতির সৌধ, তাহলে রয়ের লোক পেয়েছে স্মৃতির সৌধ নয়, স্মৃতির কখনো সৌধ হয় না। স্মৃতিসৌধ স্মৃতির সৌধ নাকি স্মৃতি রক্ষার্থে সৌধ। স্মৃতিসৌধ স্মৃতি স্মৃতি দিয়ে নির্মিত সৌধ না, স্মৃতি রক্ষার্থে। আমরা স্মৃতি রক্ষা করতে চাই, তাহলে স্মৃতি রক্ষার্থে সৌধ। স্মৃতি রক্ষার্থে, তাহলে ওই যে স্মৃতি আছে সৌধ আছে, রক্ষার্থে লোক পেয়েছে, রক্ষার্থে কোনো বিভক্তি না, পদের মধ্য পদ। এখন আপনি যদি বলেন যে স্যার আমি স্মৃতির সৌধ ভাববো, আপনার কি আপনি স্মৃতির সৌধ ভাবলে হবে না, কারণ আপনি ভাবেন যে স্মৃতির সৌধ না, সৌধটা স্মৃতি রক্ষা করার জন্য, সৌধটা কি স্মৃতি রক্ষা করার জন্য, বুঝতে পারলেন? শহীদ মিনার শহীদদের মিনার না ভাই, ওইখানে শহীদ খাড়া করে রাখা হয়নি। শহীদ মিনার শহীদদের মিনার না, শহীদ খাড়া করে রাখা হয়নি, ঠিক আছে? শহীদদের উদ্দেশ্যে যে মিনার, শহীদদের উদ্দেশ্যে, শহীদদের কি উদ্দেশ্যে নির্মিত মিনার, তাহলে ওই যে উদ্দেশ্যে মধ্যপদ। তো ব্যাস বাক্য তো আসতেই পারে, যদিও চাকরির পরীক্ষায়, জবের পরীক্ষায়, অ্যাডমিশনে বা প্রতিযোগিতার পরীক্ষায় মূলত সমাজটি ব্যাস বাক্য আসতে পারে। তো এলে তো আপনার কাছে বললাম যে আপনাকে অনুভব করতে হবে যে স্মৃতিসৌধ কি স্মৃতির সৌধ নাকি স্মৃতি রক্ষার্থে সৌধ। শহীদ মিনার কি শহীদদের মিনার না শহীদদের কি স্মৃতির উদ্দেশ্যে মিনার। ঘর জামাই কি ঘরের জামাই না ঘরে আশ্রিত জামাই। এখন আপনার সেন্স কম, আপনার সেন্স কম, তাহলে কি আপনি লেখাপড়া করবেন না? করতে হবে। তাহলে আপনাকে বই পড়ে মনে রাখতে হবে, বই পড়ে ব্যাস বাক্য পড়ে আপনাকে সেন্স তৈরি করতে হবে। আপনার সেন্স নাই যে স্যার আমি স্মৃতিসৌধ, তো আমার কাছে স্মৃতির সৌধই মনে হয়। ঘর জামাই তো ঘরের জামাই আমার ভালো লাগে, হাঁটু জল হাঁটু জল হাঁটুর জল, কোমর পানি কোমরের পানি, এটা তো আমার ভালো লাগছে। তাহলে আপনার ওই সেন্সটা যেহেতু কম, তাহলে আপনি ব্যাস বাক্যগুলি পড়ে আপনার সেন্সটা গ্রো করবেন যে ঘর জামাই ঘরের জামাই না ঘরে আশ্রিত জামাই, হাঁটু জল হাঁটুর জল না, হাঁটু কি পরিমাণ জল, গলা পানি গলার পানি না, গলা পরিমাণ পানি। গোবর গণেশ একজন বলেছে, হ্যাঁ গোবরে জন্মাইছে গণেশ বা গোবরে জন্মানো গণেশ, মধ্যপদলোপী কলম ধরে, ঠিক আছে? আমরা এবারে যাব হচ্ছে অব্যয়ীভাব সমাস। কি সমাস? অব্যয়ীভাব। জি, যদিও অপ্রধান সমাস, কিন্তু আমরা আমাদের যে সিকোয়েন্সটা দিয়েছি তাতে অপ্রধান হলে আমরা করাবো। অপ্রধান বলে কিছু নাই, বিশেষে চলে আসবে, অ্যাডমিশনে চলে আসবে, কিছু করার নাই। যদি প্রধান সমাস বলেছি চারটি, দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রী। আমরা আগামী দিন তৎপুরুষের বহুব্রী নিয়ে কথা বলবো। আজকে আমরা একটা সমাস শিখবো যার নাম লেখেন অব্যয়ীভাব। প্লিজ সবাই লেখেন অব্যয়ীভাব। অব্যয়ীভাব প্লিজ দেখেন। শুভা রতন বিশ্বাস, আমি ভারত থেকে বলছি। হ্যাঁ রতন, ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত থেকে যুক্ত হয়েছো, তোমাকে শুভকামনা। দেখেন, যে সমাসের পূর্ব পদে অব্যয় থাকে, যে সমাসের পূর্ব পদে অব্যয় থাকে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যে সমাসের পূর্ব পদে অব্যয় থাকে, যে সমাসের পূর্ব পদে অব্যয় থাকে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যে সমাসের পূর্ব পদে কি অব্যয় থাকে তাকে অব্যয়ীভাব সমাস বলে। আচ্ছা, দুটো প্রশ্ন নিতেই হচ্ছে, ভালো দুটি প্রশ্ন পেয়েছি আমি। উপমান উপমিতের ব্যাস বাক্য করাবেন না বা ব্যাস বাক্য বোঝাবেন না? হ্যাঁ, একটু তাহলে আসি পিছনে আবার একটু দেখেন। উপমান যদি হয়, উপমান যদি বোঝেন সমাজটা উপমান, তাহলে মাঝখানে নেয়, শেষ কাহিনী। অরুণ রাঙা, অরুণ কি রাঙা, অরুণের ন্যায় রাঙা।
যদি সমাসটি উপমান হয় শিক্ষার্থী বন্ধুরা, উপমান যদি হয়, উপমান কর্মধারায়, তাহলে যে পদ দুটো আছে মাঝখানে শুধু ন্যায়, কাহিনী শেষ। অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা। কাজল কালো, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। হরিণ চপল, হরিণের ন্যায় চপল। যদি আপনি বুঝেন সমাজটি উপমান, সমাজটি উপমান, তাহলে মাঝখানে শুধু কি ন্যায়, তাহলে কাহিনী খতম। যদি উপমিত হয়, যদি উপমিত হয় চন্দ্রমুখ কিংবা কি সিংহ পুরুষ, যদি উপমিত কর্মধারায় হয় তাহলে কি, তাহলে ন্যায়টা মাঝে বসানো যাবে, শেষেও বসানো যাবে। এখানে একটা ঝামেলা আছে, উপমিততে ন্যায় মাঝেও বসানো যাবে, শেষেও। অর্থ ঠিক রেখে, অর্থ চন্দ্রমুখ কি বলতে হবে? আচ্ছা, তুলনা করা হয়েছে কার? মুখে, তুলনা করেছে মুখে। যার তুলনা করা হয়, যার, তাকে বলা হয় উপমেয়। লিখে নেন, যার তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়, যার সাথে করা হয় তাকে বলা হয় উপমান। এটাকে বলা হয় প্রত্যক্ষ, কি বলা হয়? প্রত্যক্ষ। আর এটাকে বলা হয় কি? পরোক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, উপমিত কর্মধারে যার তুলনা করা হয় যার সাথে, তো যার তুলনা করা হয় তাকে বলে প্রত্যক্ষ উপমেয়, আর যার সাথে করা হয় তাকে বলে পরোক্ষ উপমান। সিংহ পুরুষ, সিংহ পুরুষ, তাহলে এখানে তুলনা করা হয়েছে কার? তুলনা করা হয়েছে কার? পুরুষের, তাহলে পুরুষ হচ্ছে প্রত্যক্ষ উপমেয়। আর কার সাথে করা হয়েছে? সিংহের সাথে, তাহলে সিংহ হচ্ছে কি উপমান বা পরোক্ষ। যার তুলনা করা হয়, যার, সে হচ্ছে উপমেয়, আর যার সাথে করা হয় সে হচ্ছে কি উপমান। তো এই জিনিসটা যখন ব্যাস বাক্য করবেন তখন ন্যায় মাঝে না শেষে, এটা নির্ভর করবে যে আপনি উপমাটা, তুলনাটা ঠিক আছে কিনা। তাহলে কি বলবেন? এইভাবে বলবেন, মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। অথবা বলা যাবে চন্দ্রের ন্যায় মুখ। ন্যায় মাঝে দিতে পারবেন, এমনি চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্রের ন্যায় মুখ, মুখকে তুলনা চন্দ্রের সাথে। অথবা বলতে পারবেন কি মুখ চন্দ্রের ন্যায়। মিনিংটা যদি ঠিক থাকে, তুলনাটা যদি ঠিক থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? দুই ভাবেই ন্যায় মাঝে বা শেষে। কিন্তু আপনি যদি বলেন যে কি, যদি বলেন যে চন্দ্র মুখের নেই, চন্দ্র মুখের নেই, তাও হবে না। কিংবা যদি বলেন মুখের নেই চাঁদ, তাও হবে না। তুলনাটা ঠিক রাখতে হবে। এটা দেখেন, সিংহ পুরুষ, ভালো করে খেয়াল করেন, যারা বোঝেন আর করে খেয়াল করেন। সিংহ পুরুষ, তাহলে তুলনা করা হয়েছে কার? পুরুষের, পুরুষের। তাহলে কি পুরুষ সিংহের নেই, পুরুষ সিংহের নেই, পুরুষ কার নেই? সিংহের নেই। তাহলে নেই পিছনে বলে না স্যার নেই মাঝে দেব, তাহলে বলবেন সিংহের ন্যায় পুরুষ, সিংহের ন্যায় পুরুষ। তাহলে উপমিত হলে ন্যায় মাঝে বা শেষে নির্ভর করবে আপনি কিভাবে সাজাচ্ছেন, অর্থটা যেন ঠিক থাকে, তুলনাটা ঠিক থাকে। আর উপমান হলে আপনার আর কোনো কাহিনী নেই, উপমান হলে ন্যায় অলওয়েজ মাঝে, উপমান হলে ন্যায় অলওয়েজ মাঝে, উপমিত হলে ন্যায় মাঝে বা শেষে দিবেন, কিন্তু আপনাকে অর্থটা তুলনাটা ঠিক রাখতে হবে। আর রূপক যদি হয় তাহলে মাঝখানে রূপ, যদি বুঝেন রূপক, রূপক কর্মধারায়, তাহলে আপনার কোনো কাহিনী নেই, মাঝখানে শুধু রূপ। তাহলে মন মাঝি, মন রূপ মাঝি, প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি, মায়াডোর, মায়ের রূপ, বিষাদ সিন্ধু, বিষাদ রূপ। যদি বুঝেন রূপক তাহলে মাঝখানে শুধু রূপ, যদি বুঝেন উপমান তাহলে মাঝখানে শুধু ন্যায়, যদি বুঝেন উপমিত তাহলে ন্যায়টা মাঝে বা শেষে হতে পারবে, কিন্তু আপনাকে তুলনাটাকে কি ঠিক রাখতে হবে। তো থ্যাংক ইউ এই প্রশ্নটি করার জন্য, কারণ আমি এই ব্যাখ্যা ক্লাস দিলে আপনাদের সুবিধা হবে নিশ্চয়ই। জি থ্যাংক ইউ। ভালো প্রশ্ন করবেন, ভালো লাগবে উত্তর দেব, অগামগা প্রশ্ন করলে টাইম নষ্ট করবেন না। জি থ্যাংক ইউ। অব্যয়ভাবে আমরা আছি, নিশ্চয়ই সংজ্ঞাটি আপনারা লিখেছেন। দেখা যাচ্ছে না কেন? সারোয়ার জাহান দেখা যাচ্ছে না?
জোবাইদুল ইসলাম ফ্রম ইউএসএ, থ্যাংক ইউ জোবাইদুল। আচ্ছা ক্লিয়ার স্যার। তো কেউ কেউ কেন বলছেন দেখা যাচ্ছে না, দু একজন বলছেন দেখা যাচ্ছে না, মানে আপনাদের নিজেদেরই প্রবলেম, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। আমরা আছি অব্যয়ভাব সমস্যা, লিখুন। হ্যাঁ আমি বুঝেছি, তার মানে দু একজনের অনেকের প্রবলেম হয়, যারা একটু হয়তো 3G ইউজ করেন কিংবা অনেকে একটু প্রত্যন্ত এলাকায় থাকেন, অনেকে হতে পারে এমন, বা যে কোনো কারণে হতে পারে। জি দেখা যাচ্ছে, জি বুঝতে পেরেছি। দু একজন কমেন্টস করছেন দেখা যাচ্ছে না, আমি বিভ্রান্ত হচ্ছি তাহলে। থ্যাংক ইউ, দেখা যাচ্ছে, ক্লিয়ার। প্লিজ কথা আসি, বলে আমরা বলেছি যে সমস্যা কি পূর্বপদে অব্যয় থাকে, যে সমাসের পূর্বপদে অব্যয় থাকে তাকে অব্যয়ভাব সমাস বলে। শিক্ষার্থী বন্ধুরা, যে সমাসের পূর্বপদে অব্যয় থাকে তাকে অব্যয়ভাব সমাস বলে। এখন দেখেন একটি অব্যয় হলো এবং, এবং একটি অব্যয়, কিন্তু একটা অব্যয়, সুতরাং একটা অব্যয়, নতুবা একটা অব্যয়, বরং একটা অব্যয়, ও একটা অব্যয়, আর একটা অব্যয়, এত অব্যয়। এখন বলেন তো এবং দিয়ে কোন শব্দ শুরু হয়েছে, আমরা একটা বলেন তো এবং দিয়ে শুরু হয়েছে, এবং দিয়ে শুরু হয়েছে এমন কোন সমাজ ভাবেন তো এবং দিয়ে শুরু হয়েছে। অব্যয়ভাব সমাস অব্যয় দিয়ে শুরু হবে, তাই বলেছি তো। আপনারা যে ১,৫০০ স্টুডেন্ট আছেন আমার, বলেন তো কিন্তু দিয়ে শুরু হয়েছে এমন একটা শব্দ, কিন্তু দিয়ে শুরু হয়েছে, সুতরাং দিয়ে শুরু হয়েছে, নতুবা দিয়ে শুরু হয়েছে, বরং দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শুরু হয়েছে, আর দিয়ে শুরু হয়েছে। এমন কোন আছে বলেন? আচ্ছা নাই, এগুলোতে একটা শুরু হয়নি, এগুলোতে একটা শব্দ কোনো সমাসে শুরু হয়নি। আপনি লাখ লাখ সমাস পড়বেন, কোন সমাস এবং অব্যয় কিন্তু মাঝে থাকতে পারে কিন্তু শুরু হয়নি। ওকে, এখন তাহলে আমরা অব্যয়ভাব যে বলছি অব্যয় দিয়ে শুরু হবে কেমনি, কি অব্যয় দিয়ে শুরু হবে? কয়েকটি নির্দিষ্ট অব্যয়, কয়েকটি কি স্পেসিফিক অব্যয়, কয়েকটি নির্দিষ্ট স্পেসিফিক অব্যয় দিয়ে শুরু হবে। অব্যয় কিন্তু অনেক আছে, শত শত আছে, সকল অব্যয় দিয়ে অব্যয়ভাব শুরু হয় না, অল্প কয়েকটা অব্যয় দিয়ে। কি কি অব্যয় লিখে নেন, অব্যয়গুলো হলো আ, তারপরে উপ, তারপরে অনু, তারপরে প্রতি, হর, ফি এবং যথা। শিক্ষার্থী বন্ধু অবশ্যই লিখে নেবেন আ, উপ, অনু, প্রতি, হর, ফি এবং যথা। অব্যয়ভাব সমাস অব্যয় দিয়ে শুরু হবে, কিন্তু সকল অব্যয় দিয়ে না, কয়েকটা নির্দিষ্ট, কয়েকটি সার্টেন অব্যয় দিয়ে, অল্প কয়েকটি একদম ডেফিনেট নির্দিষ্ট কয়েকটি অব্যয় দিয়ে। কি কি অব্যয় সেগুলো? আ, উপ, অনু, প্রতি, হর, ফি এবং যথা। তার মানে খুবই সিম্পল, খুবই সহজ কৌশল। যখন আপনি কোনো একটি সমাস দেখছেন শুরু হয়েছে কি দিয়ে, আ দিয়ে বা উপ দিয়ে বা অনু দিয়ে বা প্রতি দিয়ে, হর দিয়ে, ফি দিয়ে, যথা দিয়ে, তাহলে আপনি এগুলো তাকিয়ে, হয়েছে বলেছি তাকাতাকি মেথড, গেজিং মেথড, ম্যাজিক্যাল তাকাবেন। পরীক্ষায় ধরেন, পরীক্ষায় শব্দ দিয়েছে যথা, কি রীতি, পরীক্ষায় দিয়েছে যথা বিধি, পরীক্ষায় দিয়েছে যথা শিক্ষা, পরীক্ষায় দিয়েছে যথা শাস্ত্র, পরীক্ষায় দিয়েছে যথা সময়, পরীক্ষায় দিয়েছে যথা কি সাধ্য, পরীক্ষায় দিয়েছে যথা কি যথাশাস্ত্র শিক্ষা সময়, যথার্থ। তাহলে আপনি যথা দিয়ে শব্দ কি এগুলি না আরো আছে? যথা দিয়ে শব্দ কি এগুলি না আরো আছে? বলেন আরো আছে। কত আছে আপনার জানার দরকার আছে না? কার জানার দরকার আছে? যেই বেটা প্রশ্ন করবে তার, আপনার টাইম নাই, আপনি বলবেন খালি দিয়েই দেখ। যথা দিয়ে যে আমি লিখলাম ৫টি ৭টি শব্দ, কিন্তু যথা দিয়ে কি আছে? এই যে সুবল জনদাস, সুবল বাবারে, উপসর্গ তো আছে স্যারে, গড়ে উপসুবল জনদাস, উপসর্গ গুলো কি অব্যয় না বিশেষ্য না বিশেষণ না সর্বনাম? বল। এগুলো তো উপসর্গ, আমিও জানি। উপসর্গ গুলো কি বিশেষ্য না সর্বনাম না ক্রিয়া? বল।
সুবল জল দাস, উপসর্গগুলো কি বিশেষণ না সর্বনাম না ক্রিয়া? বাবারে উপসর্গগুলো তো একটু অব্যয়, উপসর্গগুলোও তো কি অব্যয়, অনুসর্গগুলোও কি অব্যয়, বুঝেছিস সুবল জল দাস? এইগুলো উপসর্গ আমিও জানি রে বাবা, কিন্তু উপসর্গগুলো এক ধরনের অব্যয়, বিশেষ্য না, বিশেষণ না, ক্রিয়া না, সর্বনাম না। উপসর্গগুলো কি অব্যয়, অনুসর্গগুলো অব্যয়, কাজে এগুলি তো উপসর্গ স্যার, তা আমি জানি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। যথা দিয়ে আমি যেগুলো লিখে দিয়েছি তার বাইরে আরো মেলা শব্দ আছে যথা দিয়ে, ঠিক আছে? কিন্তু প্রশ্নটা হলো যে সেগুলো আপনি জানেন না, জানার দরকার নাই। পরীক্ষা এসে যথাশিক্ষা কোন সমাস অব্যয়ভাব, যথাশব্দ কোন সমাস অব্যয়ভাব, যথাশব্দ কোন সমাস অব্যয়ভাব, যথার্থ কোন সমাস অব্যয়ভাব, তাহলে শেষ। কোন অব্যয়ভাব? যদি ব্যাস বাক্য চাই, ব্যাস বাক্য দেখে যে এই গরু মুস্তাফিজুর রহমান লিখছে উপদ্বীপ, এই গরুগুলোকে যে কি করবো? এখন ব্যাস বাক্য কি? যথারীতির ব্যাস বাক্য কি? রীতিকে অতিক্রম না করে, যথাবাদ ব্যাস বাক্য কি? যেটা থাকবে সেটাকে অতিক্রম না করে। যথা দিয়ে শুরু হয়েছে, বুঝলাম অব্যয়, বুঝলাম কি অব্যয়, ঠিক আছে? কিন্তু ব্যাস বাক্যটা যদি চাই তাহলে আরো সহজ। ব্যাস বাক্য আপনাকে ওই যে ঘষা মারা মেথডে পড়ার দরকার নাই, বিধি অতিক্রম না করে, বিধি অতিক্রম না করে, যথাশিক্ষা শিক্ষা প্রদান করার দরকার নাই। যা আছে পরপর যা আছে যথা কেটে দিয়ে যেটা আছে ওটাকে অতিক্রম না করে শেষ। যথাশাস্ত্র শাস্ত্র অতিক্রম না করে, যত সময় সময় অতিক্রম না করে, যথাসাধ্য সাধ্য অতিক্রম না করে, যথার্থ অর্থ অতিক্রম না করে, যথা বিধি বিধি অতিক্রম না করে। ক্লিয়ার? তাহলে যথা দিয়ে যাই দিবে চেহারার দিকে তাকে তাকাতাকি মেথড বলে দিবেন। অব্যয় সময় যদি ব্যাস বাক্য চাই তাহলে যথার পরে যে পদটা আছে সেটাকে অতিক্রম না করে। এই যে আরেক মুস্তাফিজুর রহমান, আরেক গাধা, হ্যাঁ এই মুস্তাফিজুর রহমান আরেক গাধা, এই কয়টা গাধা ছাগল কেন ঢুকতে গেছে? ওই গাধা মুস্তাফিজুর গাধা, এই যে উপ থাকলে যে অব্যয় ভাষাটা লিখলাম না রে গরু, তো উপদ্বীপকে অব্যয় ভাব সবাই না স্যার ওরে গদ্ধব, আমি তো লিখলাম যে উপ থাকলে অব্যয় ভাব, তাহলে উপদ্বীপ অব্যয় ভাব না স্যার, এই প্রশ্ন কেন করছিস? গাধা মুস্তাফিজুর, তোর প্রশ্ন তো আমি আগেও দেখেছি, আমি তো উত্তর দেইনি যে তোকে বকা দেওয়া লাগবে সেজন্য। আমি যে উপ লিখলাম তাহলে উপদ্বীপ স্যার অব্যয় ভাব সমাস কি না স্যার প্রশ্ন করছিস তো অব্যয় ভাব সমাস, আমি উপদ্বীপে কি উপ নাই? উপদ্বীপের কি শুরু উপ দিয়ে হয়নি? তাহলে অব্যয়ভাব কি না স্যার এই প্রশ্ন কেন করছিস? রাধা উপদ্বীপ তো উপ দিয়ে শুরু হয়েছে, তাহলে অব্যয়ভাব কেন হবে না? তো উপদ্বীপ তো অব্যয়ভাব হবে, তুই প্রশ্ন করছিস কেন তাহলে? অব্যয়ভাবই তো আমি বলছি, তাহলে প্রশ্ন করার দরকার কি রে বাবা? উপ দিয়ে তো আমি 100টা আছে, তাহলে তুই কি আমাকে প্রত্যেকটা জিজ্ঞেস করবে হবে কিনা স্যার? না হবে কেন সেটা বল। অব্যয়ভাব তো হবে আমি বলছি, তাহলে আবার হবে কিনা এই প্রশ্ন করার কি সুযোগ আছে রে বাবা? উপ দিয়ে থাকলে তো অব্যয়ভাব হবে আমি বলেই দিলাম, তাহলে হবে কিনা এই প্রশ্ন আর করা যাবে না তো বাবা, আমি তো বলেই দিয়েছি হবে। উপ থাকলে অব্যয়ভাব হবে বলছি তো, তাহলে হবে কিনা এই কনফিউশনটা কেন আসছে রে বাবা? ফি দিয়ে থাকবে, ফি দেখেন কি দিয়ে থাকবে? ফি দিয়ে, কি ফি শন, ফি ভক্তা, ফি রোজ, ফি কি বছর, ফি মাহিনা, ফি দিন, ফি ফি তাহলে শুরু হবে কি দিয়ে? ফি দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে? ফি দিয়ে। তাহলে পরীক্ষা আসবে ফি হপ্তা, ফি সন, ফি হপ্তা, ফি রোজ, ফি বছর, ফি মাহিনা, ফি দিন। তাহলে কোন সমাস? খুবই সিম্পল, কোন সমাস? অব্যয়ভাব। কোন সমাস? অব্যয়ভাব। আমি আপনাদের শুরুতেই বলেছি যে প্রশ্ন
করবেন না। প্রশ্ন আপনার, আপনি আমার ক্লাস করবেন, বুঝবেন, যদি না বুঝেন পরে আরো এক দুইবার করে এমনি বুঝে যাবেন। প্রশ্ন করবেন না, তোমরা ঝামেলা নেই। অব্যয়ভাব ক্লিয়ার। ব্যাস বাক্য কি? পরপদ দুইবার। পরপদ কি? দুইবার, ঝামেলা শেষ। ফি দিয়ে শুরু হয়েছে কোন সমাস? অব্যয়ভাব, ঝামেলা শেষ। আর যদি ব্যাস বাক্য চাই তাহলে ব্যাস বাক্য চাইলে কি? ব্যাস বাক্য চাইলে পরপদ দুইবার। ফি রোজ, ব্যাস বাক্য কি? রোজ রোজ। ফি বছর, বছর বছর। ফি মাহিনা, মাহিনা মানে ভীষণ, শন শন। ফি বছর কি? বছর বছর। ফি দিন, দিন দিন। ফিরা, রাত রাত। ক্লিয়ার। ফি দিয়ে শুরু হলে অব্যয়ভাব, ব্যাস বাক্য পরপদ দুইবার। হর দিয়ে, হর শুরু হবে কি দিয়ে? হর দিয়ে। কেমন হর দিয়ে? যেমন আপনাকে হয়তো বলবে কি হর রোজ, তারপরে হর হামেশা, হর গিজ, হর দাম, হর তাল। দেখবেন অনেক অনেক সালের কোশ্চেন, অ্যাডমিশনের যারা আছেন অ্যাডমিশন টেস্ট দিবেন, আপনি অনেক সালের কোশ্চেন পিছনের বছরগুলি খুঁজবেন। এই যে আবার বণিকা রানী, হ্যাঁ এই যে কই থেকে এগুলো ঝামেলা। আচ্ছা কি? অব্যয়ভাব সমাস, ঠিক আছে। হর কিসিম, জি হর কিসিম, হর মাহিনা, হ্যাঁ। তাহলে হর দিয়ে কি শব্দ এগুলো না আরো আছে? আরো থাকতে পারে, থাকুক গা। যত হর দিয়ে আছে সবইকে আমি লিখে দিব আর আপনি সবই মুখস্থ করবেন? না, দরকার নাই। আমার কোনো শব্দ লেখারই দরকার নেই, মুখস্থ। আমি শুধু মনে রাখবো হর দিয়ে যদি শুরু হয় ঝামেলা শেষ। সেটা হর দম হোক, হর কিসিম হোক, হর হামেশা হোক, হর রোজ হোক, হর তাল হোক, যা খুশি তাই হোক, কোন সময় অব্যয়ভাব। ব্যাস বাক্য কি? রোজ রোজ, পরপদ দুইবার। ব্যাস বাক্য কি? পরপদ দুইবার। হর হামেশা, হামেশা হামেশা। হর গিজ, গিজ গিজ। হর দম, দম দম। তবে দু একটি বইয়ে দম দম না বলে বলা আছে কি দমে দমে। কেন? শব্দটি শুনতে যদি শ্রুতি মধুর হয়, বিভক্তি লাগিয়ে দিয়েছে। পরপদ দুইবার, আসলে হরদম দম দম হওয়ার কথা, কিন্তু দম দম শুনতে আমাদের কানে একটু শ্রুতি কটু লাগে, ফলে একটু বিভক্তি লাগিয়ে দিয়ে বলা হয়েছে কি দমে দমে। হর তাল, তালে তালে, তালে তালে। আর কোন বইয়ে দেওয়া তালের অভাব। তাহলে হরতালের ব্যাস বাক্য কি শিক্ষার্থী বন্ধুরা? না, হরতালের ব্যাস বাক্য দুই ভাবে হবে। তালে তালে করা যাবে, কিন্তু বেশিরভাগ বইয়ে হরতালের ব্যাস বাক্য দেওয়া আছে তালের কি অভাব, অভাব, তালের অভাব। তো তালের অভাবই হোক আর তালে তালে হোক, ঠিক আছে। তালের অভাবই হোক আর তালে তালে হোক, সময় অব্যয়ভাব, কারণ হর দিয়ে শুরু হয়েছে অব্যয়ভাব। ব্যাস বাক্য তালের অভাব, তা অব্যয়ভাব, তালে তালে হর কিসিম, কিসিম কিসিম। প্রতি দিয়ে শুরু হয়েছে, প্রতি। অনেক শব্দ, এত শব্দ যে লিখে শেষ করা যাবে না। প্রতি দিয়ে, যেমন কি? যেমন ধরেন প্রতিদিন, প্রতিজন, প্রতি রাত, প্রতি বছর, প্রতি সন, প্রতি জন, প্রতি রাত, প্রতিদিন, প্রতি বছর, প্রতি সন। হ্যাঁ, প্রতিবাদ, প্রতিকূল, প্রতিপক্ষ, ইত্যাদি। তাহলে শুরু হয়েছে কি দিয়ে? প্রতি দিয়ে। প্রতি, প্রতিদিন, প্রতিজন, প্রতি রাত, প্রতিক্ষণ, প্রতি বছর, প্রতি সন, প্রতিবাদ, প্রতিকূল, প্রতিপক্ষ, প্রতিধ্বনি, প্রত্যুত্তর, অনেক শব্দ আছে প্রতি দিয়ে। তাহলে ব্যাস বাক্য কি? প্রতি ক্লাস। তাহলে ব্যাস বাক্য, তাহলে আমরা বুঝলাম অব্যয়ভাব। প্রতি দিয়ে শুরু হয়েছে মানে কি অব্যয়ভাব। ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য প্রতিদিন, দিন দিন, পরপর দুইবার। প্রতিদিন, দিন দিন। প্রতিজন, জন জন। তো জন জন না বলে ব্যাকরণ বলেছে জনে জনে। জি, এই যে প্রতিক্ষণ, অব্যয়ভাব সমাস, সমাসটা অব্যয়ভাব, কারণ প্রতি দিয়ে শুরু হয়েছে।
কিন্তু ব্যাস বাক্য খন খন না বলে আমরা বলছি কি ক্ষণে ক্ষণে। কেন বলছে পরপর দুইবার, কিন্তু বিভক্তি লাগিয়েছে কেন? যেই শব্দটা শুনতে কি একটু শ্রুতি কপি শোনায়, বিভক্তি লাগিয়ে দিলে মধুর হয়। প্রতিশন, এটা হয় শনে শনে না, প্রতিশন কি শন শন, প্রতি বছর বছর বছর, প্রতি রাত রাত রাত, বা কোনো মেয়েদের রাতে রাতে। বিভক্তি লাগিয়ে শব্দটাকে শ্রুতি মধুর করা হলে, একটু মোলায়েম করা হলো, বুঝতে পারলেন? পরপর দুইবার, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটু বিভক্তি লাগিয়ে মোলায়েম করছে। এখন এদিকে দেখেন প্রতিবাদ, তখন আবার বাদ বাদ না, প্রতিবাদ বাদ বাদ না, প্রতিবাদ কি লিখে নেন বিরুদ্ধবাদ, প্রতিবাদ কি বিরুদ্ধবাদ। একটু ব্যাস বাক্যগুলি আলাদা। সমাস কিন্তু অব্যয়ভাব, কারণ প্রতি আছে, প্রতি থাকলে সমাস অব্যয়ভাব, তাতে সন্দেহ নেই। ব্যাস বাক্য কোনো কোনো ক্ষেত্রে একটু আলাদা। কেন ব্যাস বাক্য আলাদা? ব্যাস বাক্য মানে হচ্ছে শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ, অর্থ অনুযায়ী, অর্থ অনুযায়ী। সমাস নির্ণয় হলো চেহারা দেখে, কিন্তু ব্যাস বাক্য মানে শব্দটাকে কি বিশ্লেষণ, কিন্তু অর্থ অনুযায়ী। তাহলে প্রতিবাদ বিরুদ্ধবাদ, বিরুদ্ধবাদ। প্রতিকূল কি কুলের বিপরীত, কুলের কি বিপরীত, কুলের বিপরীত। প্রতিপক্ষ বিরুদ্ধ পক্ষ বা বিপরীত পক্ষ। প্রতিধ্বনি ধ্বনির অনুরূপ, ধ্বনির কি অনুরূপ। প্রতিকূল যে কুলের বিপরীত, ভাই আমি লিখে দিয়েছি, আপনারা লিখতে হবে না, আমি তো লিখে দিচ্ছি। প্রতিবাদ বিরুদ্ধবাদ, প্রতিকূল কুলের বিপরীত, প্রতিপক্ষ বিরুদ্ধ পক্ষ, প্রতিধ্বনি ধ্বনির অনুরূপ। তো ব্যাস বাক্যের ক্ষেত্রে একটু কেন ডিফারেন্স হয়? ব্যাস বাক্য মানে শব্দটার বিশ্লেষণ, অর্থ অনুযায়ী, অর্থ অনুযায়ী, অর্থটা যদি পরিষ্কার হয় সে অনুযায়ী বিশ্লেষণ। কিন্তু সমাস নির্ণয় স্রেফ কি তাকাতাকি না, তো সমাস নির্ণয় তাকাবেন যে প্রতি আছে, তাহলে অব্যয়ভাব। হ্যাঁ, আপনারা যারা লিখতে পারেননি লিখে নেন। কুলের কি বিপরীত, বিরুদ্ধ পক্ষ, ধ্বনির অনুরূপ। যারা লিখবেন একটু দ্রুত লিখবেন, ঠিক আছে? আজকে পরীক্ষা হবে জাস্ট 11টায়, ঠিক আছে? আমি ক্লাস যখনই শেষ করি, যখন খুশি তখন শেষ করবো, কিন্তু পরীক্ষা হবে কি জাস্ট 11টায়। তাহলে আশা করছি আপনারা লিখেছেন, এই শব্দগুলো লিখে নিয়েছেন। আর বই পুস্তকে এগুলো দেওয়া আছে, কাজে একদম পাই টু পাই লিখে নিতে হবে তাও না। এই গরুগুলি কোনোভাবেই বোঝে না, এমনই গরু, প্রশ্ন করতেই আছে, প্রশ্ন করতেই আছে। প্রতিশোধ, শোধের বিপরীত। মহিনুদ্দিন, প্রতিশোধ শোধের কি বিপরীত, শোধের বিপরীত। তুবা, হর হামেশা, বাবা হামেশা হামেশা, পরপদ দুইবার, পরপদ দুইবার। হর থাকলে পরপদ দুইবার। আচ্ছা, আমরা অনু দিয়ে বলেছি, অনু দিয়ে, অনুক্ষণ, অনুদিন, অনু, ঠিক আছে, ভব, অনুগমন, অনুসরণ ইত্যাদি। সমাসের উপর পরীক্ষা হবে, সমাসের যতটুকু আলোচনা করেছি তার উপর পরীক্ষা। তাহলে অনু দিয়ে শুরু হলে কি অব্যয়ভাব, অনু দিয়ে, অনুক্ষণ, ক্ষণ ক্ষণ, অনুদিন, দিন দিন, অনুক্ষণ, ক্ষণ ক্ষণ, অনুদিন, দিন দিন। অনুভব, ভাবের পশ্চাৎ, অনুভব কি ভাবের পশ্চাৎ। অনুগমন, গমনের পশ্চাৎ, এই অনুমানের পশ্চাৎ, অনুমানে কি পশ্চাৎ, তাহলে ভাবের পশ্চাৎ, ভাবের পশ্চাৎ। অনুগমন, গমনের পশ্চাৎ। অনুসরণ, স্মরণের পশ্চাৎ। এই অনুশব্দের অর্থ কি পশ্চাৎ বা পেছনে। যদিও অনু কখনো পরপদ দিতে হয় তাও হতে পারে, আবার কখনো কখনো পশ্চাৎ। তাহলে অনুক্ষণ, ক্ষণ ক্ষণ, অনুদিন, দিন দিন। কিন্তু অনুভব ভাবের পশ্চাৎ, অনুগমন গমনের পশ্চাৎ, অনুসরণ স্মরণের কি পশ্চাৎ। অনু দিয়ে থাকবে, তারপর কি দিয়ে বললাম উপ দিয়ে, উপ,
অনেক শব্দ আছে, শত শত শব্দ আছে, শুরু হয়েছে কি দিয়ে? উপ দিয়ে। এক দুইটা না, শত শত শব্দ যেগুলো শুরু হয়েছে উপ দিয়ে। আর আমি একটু অনুরোধ করেছি, যারা লিখতে গিয়ে হয়তো সব লেখা হচ্ছে না, পারছেন না, তাহলে পরে ক্লাসটা আবার দেখে দেখে একটু লিখবেন। এখন যতটুকু লেখা হলো তো লিখলেন, তাই না? যেটুকু মনে হলো যে লেখা ছাড়া পড়ে গেল, তাহলে এটা আবার পরে আরেকবার দেখবেন ক্লাসটা, ভিডিও তো থাকছেই, পরে দেখে লেখাগুলো আরেকবার একটু কি ফিনিশিংটা করে নেবেন, তাহলেই তো হলো। ঠিক আছে? ওকে। উপ দিয়ে কত শব্দ? শত শত শব্দ। উপবন, উপ শহর, উপ জেলা, উপ নেতা, উপ মন্ত্রী, উপ কি, উপবন, উপশহর, উপজেলা, উপনেতা, উপমন্ত্রী, উপদ্বীপ। আছে এরকম অনেক অনেক আছে। উপভাষা, উপবিধি, উপকূল, উপকণ্ঠ। লিখে কিন্তু শেষ করা যাবে না, লিখে শেষ করা যাবে না, এত শব্দ আছে উপ দিয়ে। তাহলে আমরা বলছি যখন উপ দিয়ে কোনো শব্দ শুরু হয়েছে, সেটা যাই হোক, উপবিধি হোক, তাই না, শহর হোক, উপভাষা হোক, উপকূল হোক, কি অব্যয়ভাব সমাস। উপ দিয়ে শুরু হলে অব্যয়ভাব। এখন ওই যে প্রথম দিন যে কথা বলছিলাম, গতদিন সমাসের ক্লাসে মনে আছে, বলেছিলাম যে সমাস হচ্ছে উপদেশ হলে অব্যয়ভাব। আচ্ছা, আজকে বুঝবো অব্যয়ভাব। এখন বললাম যে কেউ কেউ কেন 5 বছর পরে বা 10 বছর পরে কেন সমাস পাবে না, গতদিন মনে আছে যে 30 বছর পড়ছে, 25 বছর পড়ছে, তাও বলছে ওই সমাস তো যা তোরে আজও চিনতে পারলাম না, মনে আছে না? কেন? যারা পড়ুয়া তারা কেন ধরা খায়, যারা না বুঝে পড়ে। বুঝায় আপনাকে, এই যে পড়েছে, মুখস্থ করেছে, উপবন, উপবন, অব্যয়ভাব, অব্যয়ভাব, উপজেলা, উপজেলা, জেলা, জেলা, জেলা সদর, জেলা সদর, অব্যয়ভাব, উপভাষা, 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 ভাষা, ভাষা, ভাষা সদর, ভাষণ, অব্যয়ভাব, অব্যয়ভাব, উপসর্গ, উপসর্গ। পরীক্ষা এগুলো আসেনি, যা পড়েছে একটা আসেনি। পরীক্ষা এসছে কি? পরীক্ষা এসছে উপপত্নী, পরীক্ষায় এসছে উপপত্নী। হ্যাঁ, এই শব্দটা এইবার ওই যে মুখস্থ করে মাল ওই সিট পটাং হয়ে গেছে। বলছে স্যার এই উপপত্নী কি স্যার? উপপত্নী কি স্যার? আমি তো স্যার এত পড়লাম, তো একটাও তো কমন পাইলাম না। উপপত্নী আবার কি জিনিস? আপনার কি বোঝার দরকার আছে উপপত্নী কি জিনিস? আপনাকে জিজ্ঞেস করেছে উপপত্নী মানে কি, উপপত্নী কি জিজ্ঞেস করেছে ভাই? আপনাকে জিজ্ঞেস করেছে উপপত্নী কোন সমাস? ওটা উপপত্নী যা খুশি তাই হোক গা, কোন সমাস আপনি উত্তর দেবেন অব্যয়ভাব। কেন? সামনে উপ আছে। উপপত্নী না দিয়ে পরীক্ষা যদি উপপেত্নী দেয়, তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? উপপত্নী দিক, উপপেত্নী দিক, উপশাকস্তনী দিক, উপডাইনি দিক, উপভূত দিক, যা খুশি দিক, শুরু হয়েছে আমার কি দিয়ে? উপ দিয়ে। আমার কমন পাওয়ার কোনো দরকার নাই, কমন পাওয়ার কোনো দরকার নাই। ক্লিয়ার? উপ দিয়ে শুরু হয়েছে, আপনাকে বলেছে কোন সমাস, আপনি বলবেন অব্যয়ভাব সমাস, ঝামেলা শেষ। ক্লিয়ার? এখন উপ যেগুলো লিখে দিলাম ভাই, তার বাইরে আরো মেলা আছে, যে আপনারা কেউ কেউ লিখছেন উপসচিব, উপধৌকন, যা খুশি উপ দিয়ে আছে কিনা অব্যয়ভাব সমাস। আচ্ছা, ব্যাস বাক্য কি? সদৃশ। ব্যাস বাক্য সদৃশ। উপবন, তাহলে বলবেন বনের কি সদৃশ, সদৃশ। উপশহর, শহরের সদৃশ, জেলার সদৃশ, নেতার সদৃশ, মন্ত্রীর সদৃশ, দ্বীপের সদৃশ, পত্নীর সদৃশ, পেত্নীর সদৃশ, ভাষার সদৃশ, বিধির সদৃশ, কুলের সদৃশ, কণ্ঠের সদৃশ। না, এই দুটি সদৃশ না, দুটো মাল আছে সদৃশ। উপকূল বলবেন কুলের সমীপে, কুলের কি সমীপে। উপকণ্ঠ বলবেন কণ্ঠের সমীপে। উপ দিয়ে থাকলে ব্যাস বাক্য কি সদৃশ।
কোন ভাই সদৃশ না দিয়ে লেখা আছে অনুরূপ। ভাই সদৃশ না দিয়ে ব্যাস বাক্য আছে অনুরূপ। সদৃশ মানে কি? সদৃশ মানে অনুরূপ, অনুরূপ, মতো, মতো। বুঝতে পারলেন? উপজেলা জেলার সদৃশ, উপশহর শহরের সদৃশ, মন্ত্রীর সদৃশ। সদৃশ বা অনুরূপ, অনুরূপ মানে কি? সদৃশ। তাহলে একজন বলছে স্যার উপপত্নী কি? স্যার একই যদি বুঝতে চান তাহলে ভিন্ন কথা। উপপত্নী প্রতিদিনই তো নিয়ে ঘোরেন, ওই যে কালকে যেই মাল নিয়ে ঘুরবেন উপপত্নী, পত্নীর সদৃশ, পত্নীর মতো। পত্নী না, কিন্তু যার সাথে পত্নীর মতো আপনি আচরণ করেন সে হলো আপনার উপপত্নী। পত্নী না, পত্নীর কি? মতো, মতো, যার সাথে পত্নীর মতো আচরণ করা যায় আর কি, সে মালটার নাম হলো উপপত্নী। আগের যুগে রাজা বাদশাদের ছিল, আর এখনকার যুগের কি এই যে আপনাদের মতো রাজকুমারদের আছে। পত্নী বা বউ না, কিন্তু বউয়ের মতো কি আচরণ করছে। ক্লিয়ার? উপপত্নী। তাহলে উপকূল আর উপকণ্ঠ এই দুইটা হলো সমীপে। কি? সমীপে। উপকূল কুলের সমীপে, উপকণ্ঠ কণ্ঠের সমীপে। আর এর বাইরে যত উপ আছে সব কি? সদৃশ। যে সদৃশ অথবা অনুরূপ। অনুরূপ মানে কি? সদৃশ। এখন দেখেন একটি আ বলেছি, শব্দটি আকণ্ঠ, শব্দটি আজন্ম, শব্দটি আজীবন, শব্দটি আমরণ, শব্দটি আমূল, শব্দটি আকর্ণ, শব্দটি আমৃত্যু, পাদ মস্তক, সমুদ্র হিমাচল, জানু লম্বিত, রক্তিম, নত ইত্যাদি। তাহলে আকণ্ঠ, আজন্ম, এখন সে তাহলে উপস্বামী হতে পারে। ভাই উপস্বামী হতে পারে, জি, স্বামীর মতো, স্বামী না কিন্তু স্বামীর সদৃশ। জি, তাহলে আমরা আকণ্ঠ, আজীবন, আজন্ম, আমৃত্যু, আমরণ, আমূল, আকর্ণ কোন সমাস? তাহলে অব্যয়ভাব। কোন সমাস? অব্যয়ভাব। কেন অব্যয়ভাব? এই যে যদি বলে আকণ্ঠ শব্দের পূর্বপদ কোনটি, তাহলে হলো পূর্বপদ, কণ্ঠ হলো পরপদ। এই যে অব্যয়ভাব সমাসের সামনের অব্যয়টা কিন্তু পূর্বপদ হয়ে থাকবে। এই ক্ষেত্রে আটাই পূর্বপদ, আটাই পূর্বপদ, অব্যয়টা পূর্বপদ। উপনদী, তাহলে উপটাই কি? পূর্বপদ। অব্যয়টা পূর্বপদ, আর পরেরটা কি? পরপদ। তাহলে প্রত্যেকটা দেখেন পূর্বপদ জন্ম পরপদ, পূর্বপদ জীবন কি? পরপদ। তাহলে আমরা কি করছি এখন? তাহলে এগুলো অব্যয়ভাব সমাস। ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য আকণ্ঠ, তাহলে কি? কণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠের ব্যাস বাক্য কি? কণ্ঠ, তাহলে কণ্ঠ পর্যন্ত, মানে ইজিক্যাল টু কি? পর্যন্ত। কেটে দিয়ে কি করবেন? পরে লাগাবেন পর্যন্ত। আজন্ম, তাহলে কি করবেন? মানে পিছনে আয়ের বদলে পর্যন্ত, জন্ম পর্যন্ত। আজীবন, জীবন পর্যন্ত। আমরণ, মরণ পর্যন্ত। আমূল, মূল পর্যন্ত। আকর্ণ, কর্ণ পর্যন্ত। আমৃত্যু কি? মৃত্যু পর্যন্ত। ইজিক্যাল টু পর্যন্ত। সামনের আটা কেটে পিছনে কি করবেন? পর্যন্ত লাগাবেন। ঝামেলা শেষ। আপাদ মস্তক, পাদ হতে মস্তক পর্যন্ত। পাদ হতে, পাদ মানে পা, পাদ মানে কি? পাদ হতে মস্তক পর্যন্ত, বা সোজা করে লিখতে পারেন পা হতে মাথা পর্যন্ত। ব্যাস বাক্য পদ হতে মস্তক পর্যন্ত, বা পা হতে মাথা। সমুদ্র হিমাচল, সমুদ্র হতে হিমাচল পর্যন্ত, সমুদ্র হতে হিমাচল পর্যন্ত। জানু লম্বিত, জানু পর্যন্ত লম্বিত, জানু পর্যন্ত লম্বিত।
কোন সমাস? অব্যয়ভাব। কেন? যে আ আছে, আ দিয়ে শুরু হচ্ছে। আরক্তিম এর ব্যাস বাক্যটা একটু ভিন্ন। আরক্তিমের ব্যাস বাক্য কি? ঈষৎ রক্তিম। ঈষৎ, ঈষৎ রক্তিম। আনতর ব্যাস বাক্য কি? ঈষৎ উন্নত। ব্যাস বাক্য মাঝে মাঝে একটু ডিফারেন্ট কেন হয় বলছি? ব্যাস বাক্য মানে শব্দটির বিশ্লেষণ, ব্যাখ্যা, সেটি অর্থ অনুযায়ী করতে হয়, অর্থ অনুযায়ী। আরক্তিম বলবেন রক্তিম পর্যন্ত, আনতন হবে না, কারণ শব্দের বিশ্লেষণ করতে হবে আপনাকে অর্থ অনুযায়ী, ফলে ব্যাস বাক্য চেঞ্জ হয়। তো ব্যাস বাক্য চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু সমাসের সিস্টেম কিন্তু চেঞ্জ হবে না। আজ অব্যয়ভাব সমাস, আ দিয়ে শুরু হয়েছে, অব্যয়ভাব। এখন বলবে আরক্তিম কি অর্থ অব্যয়ভাব? প্রশ্ন করবে আরক্তিম কি অর্থ, জটিল করবে আরক্তিম কি অর্থে? তাহলে ঈষৎ অর্থে। কি অর্থে? ঈষৎ। যদি বলে আকণ্ঠ কি অর্থে? তাহলে পর্যন্ত অর্থে। নিচের কোনটি পর্যন্ত অর্থ অব্যয়ভাব, কোনটি ঈষৎ অর্থ অব্যয়ভাব, কোনটি সমীপে অর্থ অব্যয়ভাব, কোনটি সদৃশ অর্থে। অর্থাৎ ওই যে ব্যাস বাক্যটা কি অর্থে? আমত কি অর্থ অব্যয়ভাব? ঈষৎ। ঈষৎ, ঈষৎ মানে অল্প। কিন্তু আমূল কি অর্থে? মূল পর্যন্ত, তাহলে পর্যন্ত অর্থে। ঠিক আছে? লেখেন পরপদে যদি টে থাকে, কি থাকে? টে। টে লেখেন পরপদে যদি টে থাকে তাহলে অব্যয়ভাব সমাস হবে। জি শেষ করব ভাই, আর একটু অব্যয়ভাবটা তো আমাকে শেষ করতে দিবেন। অব্যয়ভাবটা শেষ করবো, আমরা যখন থামার আমি থেমে যাবো। তাহলে পরপদে যদি টে থাকে, কি থাকবে? পরপদে টে। টে ট্রাইতারি টে। কোথায় থাকবে টেটা? পরপদে। যেমন কি? যেমন ঘোলাটে, যেমন রোগাটে, যেমন তামাটে, যেমন লম্বাটে, যেমন পাতলাটে, যেমন পাগলাটে, যেমন খেপাটে, যেমন বখাটে। আষ্টে, জি হ্যাঁ, আষ্টে টে। পরপদে কি? টে। টে পরপদে টে। তাহলে পরপদে যদি টে থাকে, পরপদে পিছনে, তাহলে অব্যয়ভাব সমাস হয়ে যায়। ঘোলাটে, তামাটে, রোগাটে, খেপাটে, বখাটে, পাগলাটে, পাতলাটে, মোটাটে, আষ্টে। কোন সমাস? অব্যয়ভাব। কেন ভাই অব্যয়ভাব? ওই যে পিছনে টে আছে, টে। ব্যাস বাক্য কি? আরো সহজ। তে ইজিক্যাল টু কি? ঈষৎ। তে ইজিক্যাল টু ঈষৎ, ঝামেলা শেষ। ঈষৎ ঘোলাটের ব্যাস বাক্য কি? ঈষৎ ঘোলা। ঈষৎ ঘোলা। রোগাটে কি? ঈষৎ রোগা। তামাটে কি? ঈষৎ তামা। লম্বাটে কি? ঈষৎ লম্বা। টে কেটে সামনে কি করবেন? ঈষৎ। ঈষৎ, ঈষৎ মানে অল্প। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে নিচের কোনটি ঈষৎ অর্থে অব্যয়ভাব? ঈষৎ অর্থে, তাহলে এই যে আনত ঈষৎ অর্থে, আরক্তিম ঈষৎ অর্থে, এবং টে যত আছে সব ঈষৎ অর্থে। বুঝতে পারলেন? এই যে লম্বাটে, পাতলাটে, খেপাটে বলে কি অর্থ অব্যয়ভাব? ঈষৎ। ঈষৎ, ঈষৎ মানে অল্প। ব্যাস বাক্য মুখস্থ করবেন, পাগলাটে পাগলাটে পাগলাটে, ঈষৎ ঈষৎ পাগলা না। টে মানে কি? সামনে শুধু ঈষৎ। টে কেটে টে বাদ দিয়ে সামনে ঈষৎ। পাতলাটে ঈষৎ পাতলা, পাগলাটে ঈষৎ পাগলা, খেপাটে ঈষৎ খেপা, ঝগড়াটে ঈষৎ ঝগড়া, বখাটে ঈষৎ বখা, আষ্টে ঈষৎ আমিষ। ঈষৎ আমিষ। আষ্টে ঈষৎ কি? আমিষ। ঈষৎ আমিষ। বা কোনো বই লেখা আছে ঈষৎ আমিষ গন্ধ যায়। ঈষৎ আমিষ, এটা হলো আসলে আষ্টের ব্যাস বাক্য। কোনো বই লেখা আছে ঈষৎ আমিষ গন্ধ যায়। আষ্টে, জি। তাহলে এবার ফিনিশিং আসছি, ভালো করে শোনেন, ভালো করে কথা শুনেন।
যদি কোনো শব্দ শুরু হয় অব্যয় দিয়ে, কি কি অব্যয়? আ, উপ, অনু, প্রতি, হরফি, যথা, তাই তো? আ, উপ, অনু, প্রতি, হরফি, যথা অব্যয় দিয়ে শুরু হলে শুরুতে যদি থাকে চিহ্নগুলি কি কি? আ, উপ, অনু, প্রতি, হরফি, যথা, তাহলে অব্যয়। শেষে যদি টে থাকে, টে শেষে ঘোলাটে, তামাটে, রোগাটে, তাহলে অব্যয় হবে। কিন্তু এই চিহ্নগুলি নাই, তা অব্যয়ভাব হবে। ভালো করে শুনেন, এই চিহ্নগুলি আছে শুরুতে আ, উপ, অনুপতি, হরফি, যথা কিংবা শেষে টে, তাহলে অব্যয়ভাব হলো। টি বুঝালো তাতে আমার কাম নাই, সমস্যা অব্যয়ভাব। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এইগুলি নাই, তাও কিছু শব্দ অব্যয়ভাব হবে। কখন? যখন কোন শব্দ দ্বারা অভাব বুঝাবে। কি বুঝাবে? অভাব। অভাব লিখে নেন, অভাব অর্থ অব্যয়ভাব সমাস হয়। অভাব অর্থে অব্যয়ভাব সমাস হয়। অভাব অর্থে অব্যয়ভাব সমাস হয়। অভাব অর্থে অব্যয়ভাব সমাস, বুঝতে পারলেন? অভাব অর্থে, অভাব অর্থ মানে কি? এমন কোন শব্দ যার দ্বারা অভাব বোঝায়, কোনো না কোনো কিছুর অভাব। আমি আবার বলছি, ওই চিহ্নগুলি থাকলে অভাব বোঝানোর দরকার নাই। ওই চিহ্নগুলি থাকলে যা খুশি তাই বোঝাবো অব্যয়ভাব সমাস, ওই চিহ্নগুলি, সিম্বলগুলি যদি থাকে। আর ওই চিহ্নগুলি বা সিম্বলগুলি নাই, তারপরেও কোনো কোনো শব্দ অব্যয়ভাব হতে পারবে, ওর বাইরেও। কোন ক্ষেত্রে? যদি কোনো শব্দ যার দ্বারা কি অভাব বোঝানো হবে। এখন কোন কোন গরু, গাধা, ছাগল, ভেড়া এই দেশে আছে, মেলাক্ষণ থেকে কমেন্ট করতেছে, স্যার ওই যে নিরামিষ স্যার, ওই যে স্যার হাভাতে স্যার, ওই যে স্যার দুর্ভিক্ষ স্যার। ওরে গরু, আমাকে তো সমাজটা শেষ করতে দিবি। এই কিছু কিছু গরু আছে, আগেই ফাল পড়ে, আগেই খালি কি ফাল পড়ে, আমাকে জায়গা মতো যাইতে দিবে না, আগেই খালি টানে, খালি কি টানে, খালি টানে। আমি তো বলেছি রে বাবা, আমাকে তো আমার লাইন মতো শেষ পর্যন্ত যাইতে দিবে। আমি থাকলাম শুরুতেই, ওরা খালি কমেন্ট করেছে নিরামিষ স্যার, নিরামিষ বাদ গেল স্যার, স্যার হাভাত বাদ গেল স্যার, স্যার ওই যে ইয়ে বাদ গেল স্যার গাদা। আমার ক্লাসের পরে দুনিয়ার কোনো কিছু বাদ থাকবে না। অব্যয়ভাব তো ছোট বাচ্চা সমাস, অব্যয়ভাব তো একটা বাচ্চা। আমি যখন সমাজ পড়ানো শেষ করব, তো গোটা দুনিয়ার কোনো সমাস কি বাদ থাকবে না। আমাকে তো শেষ করতে দিবি, শেষ করতে দিবি না আমাকে কথা। তাহলে এই যে নিরামিষ, বাবা নিরামিষ, তাহলে এখানে আ, উপ, অনু, প্রতি, হরফি, যথা কিচ্ছু নাই, তারপর অব্যয়ভাব। কেন অব্যয়ভাব বাবা? নিরামিষ দ্বারা কোনো কিছুর অভাব বোঝায়, আমিষের কি অভাব, অভাব। নিরামিষের শব্দটার দ্বারা কোনো না কোনো কিছুর অভাব বোঝায়। গড় মিল, বুঝলেন? এখন এই গড় মিলে যদি আপনি খোঁজেন যে স্যার আ, উপ, অনু, প্রতি, হরফি, যথা তো নাই, পিছনেও কে নাই, নাই তো নাই, তারপর অব্যয়ভাব হবে। কেন হবে? গড় মিল মানে মিলের কি অভাব। হাভাত মানে কি ভাতের অভাব, 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 অভাব। বুঝতে পারলেন? হা ঘর মানে ঘরের কি অভাব। দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ বাবা, তাহলে দুর্ভিক্ষ দ্বারা কি সমৃদ্ধি বোঝায়, বড়লোকি বোঝায়? দুর্ভিক্ষ দ্বারা কি বোঝায়? ভিক্ষার কি অভাব। তাহলে এমন একটি শব্দ যার দ্বারা কোনো না কোনো কিছুর অভাব বোঝানো হয়েছে। যদি কোনো না কিছুর অভাব বোঝায় কোনো শব্দ দ্বারা, সেখানে চিহ্ন যা খুশি তাই থাক, অভাব বোঝালে কি, অভাব বোঝালে অব্যয়ভাব সমাস। ক্লিয়ার? আর একটি এক স্পেশাল শব্দ আছে, এক স্পেশাল, এক স্পেশাল, একদমই ব্যতিক্রম, একদমই স্পেশাল। এই শব্দটা লিখে নেবেন। শব্দটা কি? উদ্বেগ, উদ্বেগ লেখেন। বেলাকে অতিক্রান্ত। বেকার, যে কারের অভাব, হ্যাঁ, তাহলে বেকার কারের অভাব, বেকার তারের অভাব, অভাব বোঝাবে কি অব্যয়ভাব। যেই শব্দ দ্বারা কোনো না কোনো অভাব বোঝাবে, তাহলে অব্যয়ভাব। একটি বিশেষ শব্দ আলাদা করে লিখবেন যার সাথে কোনো কৌশলের মিল নাই, কোনো সিস্টেমের মিল। এমন তো থাকতেই পারে, এমন তো বেয়ারা, বেয়াদ্দ বা ভিআইপি থাকবেই, যাকে আমরা কোনো কৌশল দিয়ে, টেকনিক দিয়ে, যাকে আমরা কি নিন্দা করতে পারবো না। মানে কি উদ্বেল, বেলাকে অতিক্রান্ত। উদ্বেল কোন সমাস? অব্যয়ভাব। এখানে অভাবও নাই, আ, উপ, অনুপ্রতি, হরফি, যথা নয়, তারপরে কি অব্যয়ভাব। বেলা তো ইনশাআল্লাহ
আমি অব্যয় ভাব শেষ করলাম, জি ইনশাআল্লাহ অব্যয় ভাব শেষ করেছি, তাহলে দ্বন্দ্ব শেষ করেছি, কর্মধারয় শেষ করেছি, অব্যয় ভাব শেষ করেছি। ক্লিয়ার? জি আচ্ছা, আগামী দিন আমরা আগামী সোমবারে কি করব? তৎপুরুষ বহুব্রীহি, তৎপুরুষ এবং কি বহুব্রীহি পড়াবো। আর তারপর আরো দুটি ছোট সমাস আছে, প্রাদি এবং নিত্য। ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী ক্লাসে সমাজটি শেষ করে দিতে। আজকে পরীক্ষা দিবেন। জৌহান খান স্যার, বাংলা কোষ বইটি রাজশাহীর কোন কোন লাইব্রেরিতে পাওয়া যাবে? বাংলা কোষ বইটি রাজশাহীর সকল লাইব্রেরিতেই পাওয়া যাবে। জৌহান খান, রাজশাহী শহরের সকল লাইব্রেরিতেই বাংলা কোষ বইটি পাওয়া যাবে। তবে বাংলাদেশের অন্য কোনো জায়গায় এই বইটি আমি বাণিজ্যিকভাবে দেইনি। আপনারা যারা চান আমি নাম্বার দিয়েছি, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। দ্বৈপায়ন দীপজগ কি? অয়ন, দ্বৈপায়ন, হ্যাঁ দীপজগ অয়ন, সন্ধি অয়ন, অয়ন, জি দীপজগ অয়ন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। জি সবার জীবনে বসন্ত নেমে আসুক, ঠিক আছে? ফলহীন ফুলহীন আর যেন না থাকতে হয় আপনাদের। এই বসন্ত দিয়েই যেন আপনাদের জীবনের কি নতুন বসন্ত, নতুন দিন শুরু হয়। শুধু ভালোবাসাবাসি মাখামাখি না, জীবন যেন নতুন দিকে যায়, জীবনের মোড়টা যেন নতুন দিকে ঘুরে, জীবনটা যেন ফলপ্রসূ হয়, ফুলে ফলে আপনার জীবন সুশোভিত, এই প্রত্যাশা রেখে অগ্রিম বসন্তের শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস আজকের মতো শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সঙ্গে থাকবেন, লেখাপড়ার সঙ্গে থাকবেন, লেখাপড়া করবেন। শিক্ষায় আপনাকে কি আলোকিত করবে, আপনার জীবনে বসন্ত নিয়ে আসবে। শিক্ষা ছাড়া অন্য কিছু কিন্তু আপনার জীবনে বসন্ত আনবে না। কাজে শিক্ষার সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, ভালো থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।